This track was downloaded from FusionBD.com. কুয়াশা কুয়াশা স্বাগত সবাইকে বিসি রেডিও এফএম 89.1 কুয়াশা ঘেরা রাতে অর্থাৎ রহস্যের রাতে। সঙ্গে আছে আমি শারমিন আর সঙ্গে আছি ব্রতী। আজকের কাহিনীর প্রোমোটা শুনে নিশ্চয়ই সবাই বুঝতে পারছেন যে আজকের কুয়াশাটা কি পরিমাণের ঘন হতে পারে বা কতটা রহস্যের হতে পারে সেটা আমরা জানবো পরে, কিন্তু তার আগে আমরা একটু কথা বলে নিব বন্ধুদের সঙ্গে যারা জানতে চেয়েছে। গত সপ্তাহে আমরা যে আয়োজনটি করেছিলাম কুয়াশায় সালেহা হত্যাকাণ্ডের, খুবই চাঞ্চল্যকর একটি হত্যাকাণ্ডের গল্প আমরা বলেছিলাম গত আয়োজনে আমাদের, সে সম্পর্কে বন্ধুদের কিছু প্রশ্ন আছে। কারণ তার পরপরই আমরা ফেসবুকে কিন্তু সালেহাকে যেখানে সমাহিত করা হয়েছিল অর্থাৎ জুরাইন গোরস্থানে, তার কবর, সে যে বাড়িতে বড় হয়েছিল ফরাসগঞ্জে, তারা বিল্ডিং এর ছবি এবং তার কবরস্থানের রেজিস্ট্রি খাতার মধ্যে যে রেজিস্ট্রেশন করা হয়েছিল তার কবরের, সে কবরের নাম্বার, কে ঠিকানা, সে বাড়ির ঠিকানা আমরা অনেক খুঁজেছি। গত সপ্তাহে বলেছি আমরা কোনো খোঁজ পাইনি। 1065 মালিবাগ, হয়তো হোল্ডিং নাম্বারই চেঞ্জ হয়ে গেছে এত বছরের পুরনো ঘটনা। কিন্তু প্রশ্ন আছে বোধহয় কিছু, ব্রতী তুই যদি বলো। হ্যাঁ, প্রশ্ন আমাদের ফেসবুক পেজে এসেছে। আমাদের কি বন্ধু জানতে চেয়েছেন যে সালেহার শাশুড়ি এবং ড্রাইভার যে ছিল আনোয়ার, তাদের কি শাস্তি হয়েছিল। আসলে ঘটনাটা আমরা যেভাবে সাজিয়েছিলাম এইগুলো সেখানে আসেনি। আমি সত্যি ঘটনাটা জানিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে বাসার কাজের মেয়ে মনোরার সঙ্গে ইকবালের যে জঘন্য ব্যভিচারের ঘটনা আমরা বলেছি, ব্যভিচারে লিপ্ত থাকার কারণে হঠাৎ একদিন স্ত্রী সালেহা দেখে ফেলে এবং হাতে নাতে ধরা পড়ে যাওয়ায়, ওই লজ্জাকর ঘটনাটি জানাজানি হয়ে যাওয়ার আশঙ্কায় এবং যাতে এটা চিরতরে মুছে ফেলা যায় সেটার উদ্দেশ্যেই ইকবাল খুব ঠান্ডা মাথায় সালেহাকে খুন করে। এবং সেই কারণে কোর্টে 3 জনের মধ্যে আমরা সেদিনও বলেছিলাম যে 2 জন বিচারকই ইকবালকে 302 ধারায় দোষী সাব্যস্ত করে এবং তাকে প্রাণদণ্ডের আদেশ দেন। অবশ্য অন্য একজন তাকে 10 বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে। তো যে প্রশ্নটা হচ্ছে যে তার মা এবং ড্রাইভার এবং মনোয়ারার শাস্তি হয়েছিল কিনা। মনোয়ারার কোনো শাস্তি হয়নি, কারণ সে এই মামলার রাজসাক্ষী ছিল, প্রত্যক্ষদর্শীও ছিল বলে সে রাজসাক্ষী হয়েছিল। কিন্তু অন্য 2 জন অর্থাৎ ডক্টর ইকবালের মা এবং ড্রাইভার আনোয়ার, মা সৈয়দা বেগমকে এই হত্যাকাণ্ড গোপন করার অভিযোগে দোষী সাব্যস্ত করে তাদেরকে কারাদণ্ড দেয়া হয়েছিল। কিন্তু কত বছরের কারাদণ্ড সেটা সঠিকভাবে আমরা জানতে পারিনি, তবে তারাও জেল খেটেছেন, শাস্তি হয়েছিল তাদেরও। আর আব্দুল্লাহ আল আহাদ বলেছে একজন ডাক্তার হয়ে মানুষ এত নিচে নামতে পারে। আর একই কথা বলেছে প্রিন্স শান্ত, বলছে ভালো মানুষের সাথে সবসময় খারাপ জিনিস হয় কেন। এটা বোধহয় জগতের রীতি। আর খারাপ মানুষ ডাক্তার হলে যে ভালো মানুষ হবে, বা একজন রিক্সাওয়ালা বা খুব দিনমজুর হলে যে সে খুব খারাপ মানুষ হবে, এরকম কোনো কথা নেই। খারাপ ভালো মানুষের আসলে এই জিনিসগুলো মানুষের মধ্যেই বসবাস করে, শিক্ষিত অশিক্ষিত বলে কোনো কথা নেই। এটা হচ্ছে হ্যাবিটস অথবা চরিত্র। তো সব সোজা কথা চরিত্র। খারাপ চরিত্র মানে যে শুধু মানে নোংরা কিছু করে বেড়ানো তা না। একটা হত্যাকাণ্ডও কিন্তু একজন দুষ্ট চরিত্রের লোক হত্যাকাণ্ড যে করতে পারে। হ্যাঁ, শিশির সাহার প্রশ্ন ছিল সালেহার পরিবারের এখন কি কেউ বেঁচে আছে কিনা। এটা আমি গত সপ্তাহে বলেছি এবং আমি অনেক চেষ্টা করেছি এখন পর্যন্ত, পরেও চেষ্টা করা হয়েছে, আমরা কাউকে খুঁজে পাইনি, আমাদের সঙ্গে কেউ যোগাযোগও করেনি। আমরা কিন্তু গতদিন বলেছিলাম গত সপ্তাহে যে যদি সালেহের পরিবারে কেউ বেঁচে থাকেন আমাদের সঙ্গে যেন যোগাযোগ করেন। যেমন নার্গিস হত্যাকাণ্ডের মামলার নার্গিসের যে আত্মীয় স্বজন গতকালকেও আমাদের এখানে যে অতিথি হয়ে এসেছিলেন লিলিয়াপা দিদি ফোন করেছেন, আমার সঙ্গে কথাও বলেছেন। আরো কিছু সামনে আছে হত্যা মামলা যেগুলো আমরা পরবর্তীতে নিয়ে আসবো। সেখানে কিছু প্রত্যক্ষদর্শী বা ভিকটিমের আত্মীয় স্বজনের কথা আমরা হয়তো শুনতে পাবো বা শোনাতে পারবো। আচ্ছা, আর এমসি রাজুর প্রশ্ন ছিল কখন শুরু হয় এই আয়োজনটা। রাত 11টার খবরের ঠিক পরপরই, আর প্রতি সোমবারেই এই আয়োজনটা হয়ে থাকে, সোমবার রাত 11টা থেকে 2টো। আর সালেহাকে নিয়ে যে প্রশ্নগুলো ছিল মোটামুটি সবগুলো একই ধাঁচের। তো আমার মনে হয় যে আমরা আজকের ঘটনার দিকে এগুতে পারি। তার আগে একটু আমরা মনে হয় ছোট একটা বিরতি নিয়ে একবারে ঘটনা শুরু করলে ভালো হয়। একটা বিরতি নিয়ে আমরা আবারও ফিরে আসছি কুয়াশার নতুন ঘটনা নিয়ে। সঙ্গেই থাকবেন আর লিখে পাঠাবার ঠিকানা জানিয়ে দিচ্ছি, যে কোনো মোবাইল থেকে 8920
কিছুদিন হয় চট্টগ্রাম এবং কক্সবাজারের বন্ধুরা আমাদের সঙ্গে যোগ দিয়েছে। পরীক্ষামূলক সম্প্রচার চলছে কক্সবাজার এবং চট্টগ্রামে, এবং এই সম্প্রচার চলতেই থাকবে, পরীক্ষামূলক সম্প্রচার যতদিন আমরা কমার্শিয়ালি সেখানে যাচ্ছি। হ্যাঁ, এবং বন্ধুদের জন্য সুখবর হচ্ছে খুব আমাদের নিয়মিত সম্প্রচারটা খুব জলদি শুরু হতে যাচ্ছে। হ্যাঁ, খুব শিগগিরই শুরু হতে যাচ্ছে, এবং এই আয়োজনে পার্টিসিপেট করতে ভুলবেন না। আবারও বলছি, যে কোনো মোবাইল থেকে আপনারাও পাঠাতে পারেন 8920 এই নাম্বারে। সঙ্গে আছে ব্রতী এবং শারমিন। রহস্যের আয়োজন কুয়াশায়। আরেকটু অপেক্ষা, তারপরে শুরু হয়ে যাচ্ছে কুয়াশার আজকের গল্প। প্রমোতে যারা যারা শুনেছেন তারা কতটা ভয় পেয়েছেন জানি না। ভয় পাওয়ানোর জন্য এই আয়োজন আসলে না, ভয় দূর করার জন্য এই আয়োজন। তো আমরা কথা না বাড়িয়ে সোজা গল্পে চলে যাব। আজকে খুব জমিয়ে গল্প শুনবো। খুব ভালো হতো যদি আজকে খুব বৃষ্টি পড়তো এই সময়। তো ঠিক আছে, শুরু হয়ে যাক আজকে কুয়াশার গল্প। আর বন্ধুরা লিখতে পারে, তবে আমরা পুরো গল্প শেষ করে আজকে তাদের সঙ্গে গল্প করব। হ্যাঁ, এই ফাঁকে লেখা চলতে পারে। আর যে শারমিনের ফ্যান পেজ এবিসি রেডিও FM 89.2 ফ্যান পেজে আরেকটা আছে, সেটা হচ্ছে যারা শুনছে অনলাইনে তারা লিখতে পারে abcradio.bd.fm/message এই ঠিকানায় গিয়ে। আর 8920 নাম্বারটা তো খোলাই আছে সবসময়, যে কোনো মোবাইল থেকে। কুয়াশা কুয়াশা কুয়াশা, আজকে যে ঘটনার কথা বলবো সে ঘটনার সময়টা 90 দশকে। আমি শুনেছিলাম আমার এক বন্ধুর বড় বোনের কাছ থেকে। একবার বৃষ্টি মুখর একটা সন্ধ্যায় আমরা কয়েকজন বন্ধু মিলে আড্ডা দিচ্ছিলাম। তো যে বন্ধুটার বাড়িতে আড্ডা দিচ্ছিলাম ওর নাম সুমনা। সে আবার খুবই হাসি খুশি উচ্ছল টাইপের, মানে মাইডিয়া টাইপের একজন মানুষ। গল্প করতে খুব ভালোবাসে। আমরা সব বন্ধুরা মিলে প্রায় ওদের বাসায় জমিয়ে আড্ডা দিতাম। আর সেই সাথে মুড়ি, চানাচুর মাখা, পেঁয়াজু ভাজা এসব তো চলতোই। খাওয়া দাওয়া চলতো, আর তার সঙ্গে চলতো তুমুল আড্ডা মারা। ওর আম্মা আমাদের খুব আদর করতেন, বাসায় গেলেই কিছু না কিছু বানিয়ে খাওয়াতেন। আর ওর বড় বোন ছিলেন ডাক্তার, আমরা তাকে ডাকতাম নীলু আপা বলে। নীলু আপা কিন্তু সেই আমলের খুব নামকরা ডাক্তার ছিলেন। এখন অবশ্য দেশের বাইরে থাকেন। তো যাই হোক, এই নীলু আপাকে দেখলেই আমরা তখন খুব খুশি হয়ে যেতাম। তার একটা কারণ আছে অবশ্য। কারণটা হচ্ছে, একে তো আমাদের তিনি খুব আদর করতেন, আর আরেকটা কারণ ছিল উনি দারুণ গল্প বলতে পারতেন, প্রচুর পড়াশোনা করতেন। তাই দুনিয়ার অনেক বিষয়, অদ্ভুত অদ্ভুত সব আশ্চর্য ঘটনা নীলু আপা জানতেন, আর সেগুলি তিনি আমাদেরকে প্রায় শোনাতেন। এবং নীলু আপাকে আমরা যখনই পেতাম, পেলেই ওনার মুখ থেকে দারুণ সব গল্প শোনার জন্য আমরা ওনাকে ধরে বসতাম যে নীলু আপা গল্প শোনাও, প্লিজ নীলু আপা গল্প শোনাও। তো যেই দিনটার কথা বলছিলাম সেটা ছিল বর্ষাকাল। আমরা সব বন্ধুরা আড্ডাবাজি করতে গেছি সুমনাদের বাসায়। মধুবাগে তখন ওদের বিশাল বড় দোতলা একটা বাড়ি ছিল, অনেক বড় বাগান বলা পুরনো আমলের। সেই বাড়িটাতে গেলেই মনটা খুব ভালো হয়ে যেত। সেদিন সন্ধ্যার আগেই আকাশে ঘন কালো হয়ে মেঘ জমে গেল। তার একটু পরে শুরু হলো ঝুম বৃষ্টি। ছুটির দিন হওয়াতে আমাদের তেমন কোন ঝামেলা ছিল না। সুমনার আম্মা বললেন, মেয়েরা, আজকে আর তোমাদের বাসায় যাবার দরকার নেই, এখানেই থেকে যাও। আমি ভুনা খিচুড়ি রান্না করছি। আমরা তো ভুনা খিচুড়ির নাম শুনেই খুশিতে হইচই করে উঠলাম। তার উপর আরো খুশির কথা যে নীলু আপা বাসায় আছে। আজকে তাকে গল্প শোনার জন্য ভালো করে চেপে ধরা যাবে। অন্যান্য দিনে তো ব্যস্ততার জন্য নীলু আপাকে পাওয়াই যায় না। তো যেই ভাবা সেই কাজ, সবাই মিলে নীলু আপাকে ধরে বসলাম। আজকে কোনো একটা মজার গল্প আমাদের শোনাতেই হবে। নীলু আপা আমাদের কখনোই কোনো আবদার ফেলতেন না। উনি হাসি মুখে বললেন, বল, তোরা কি গল্প শুনতে চাস? দারুণ মজার কোন একটা হাসির গল্প শোনাও আপা। তোর যেমন বুদ্ধি, এটা কি একটা হাসির গল্প শোনার মতো সময়?
আজ শুনতে হবে একটা ভূতের গল্প। আমরা সবাই মিলে সুমনাকে সাপোর্ট করলাম। আসলেই তো এরকম একটা ঝড় বৃষ্টির রাতে দারুণ লাগবে ভূতের গল্প শুনতে। প্লিজ নীলু আপা, একটা সত্যিকারের ভূতের গল্প বলো না। নীলু আপা একটা হাসি দিয়ে বললেন, আমি কিন্তু ভূতে বিশ্বাস করি না। ভূত প্রেত বলে দুনিয়াতে কিছুই নেই। তুমি ভূতে বিশ্বাস করো না? আসলে রাবু আমাদের মধ্যে একটু ভীতু টাইপের মেয়ে ছিল, অল্পতেই ভয় পেয়ে যেত, তাই ভূতের গল্প শোনার ব্যাপারে ওর তেমন কোনো আগ্রহ ছিল না। কিন্তু আমরা খুবই মন খারাপ করলাম। এমন একটা চমৎকার মানানসই রাত ছিল ভূতের গল্প শোনার জন্য। রাবু, বেশি ভয় পাওয়া কিন্তু ভালো না। ভূত আমাদের কোনো ক্ষতি করতে না পারলেও ভূতের ভয় কিন্তু ভূতের চাইতে বেশি ক্ষতি করতে পারে। আমরা তো অবাক, এই কথার আবার মানে কি? ভূতের ভয় আবার কিভাবে ক্ষতি করবে? আপা বলল, তাহলে শোন, তোদেরকে আজকে আমার জীবনের একটা সত্যিকারের ভয়ঙ্কর ঘটনা শোনাবো, যদি ভয় না পাস। আমি বললাম, তুমি না বললে তুমি ভূত বিশ্বাস করো না? শারমিন, দুনিয়াতে ভূত ছাড়াও অনেক ভয় পাওয়ার মতন ব্যাপার থাকতে পারে। সেগুলিকে আমরা অদ্ভুত বলতে পারি। কিছু কিছু ঘটনা মানুষ সাধারণ বুদ্ধি দিয়েও ব্যাখ্যা করতে পারে না, সেগুলিকেই আমরা ভূতুড়ে ঘটনা বলি। এখন আমার জীবনে যা ঘটেছিল সেটা ভূত ছিল নাকি অদ্ভুত সেটা তোরাই ভেবে দেখিস। তবে এটা ঠিক, ঘটনাটা একদম সত্যি। আমার ডাক্তারি জীবনে আমি অনেক অদ্ভুত অভিজ্ঞতার মুখোমুখি হয়েছি। ডাক্তারদের ভীতু হলে চলে না। পড়াশোনা আর চাকরির সময় আমাদের ডেড বডি নিয়ে কাজ করতে হয়, ডিসেকশন শিখতে হয়, কঠিন সব রোগী নিয়ে কাজ করতে হয়। চিকিৎসার জন্য অনেক সময় দুর্গম সব এলাকায়ও যেতে হয়। কাজেই একজন ডাক্তারের অনেক বিচিত্র সব অভিজ্ঞতা হবে, এটাই তো স্বাভাবিক। আমারও সেরকম অনেক অভিজ্ঞতা হয়েছে। তোরা জানিস আমার নার্ভ অনেক শক্ত, কিন্তু এখন তোদের যে ঘটনাটা বলবো সেটা আমাকে ভয়ঙ্কর নাড়া দিয়েছিল। কারণ এই ঘটনার সাথে জড়িয়ে ছিল আমার খুব পছন্দের একটা মানুষের জীবন। এরপর নীলু আপা আমাদের যে ঘটনাটা বলল সেটা সত্যিই ছিল একটা ভয়ঙ্কর কাহিনী। আমি আজকে আপনাদেরকে সেটা ঠিক সেভাবেই বলবো, ঠিক যেভাবে যে ভাষায় নীলু আপার মুখে শুনেছিলাম। তো নীলু আপা গল্প বলতে শুরু করলো। তিনি বললেন তার ছোটবেলা কেটেছে মফস্বলে। নীলু আপার আব্বা সরকারি চাকরির কারণে বিভিন্ন জায়গায় ঘুরতেন, এক শহর থেকে আরেক শহর। সেই কারণে তাদের অনেকবার স্কুল বদল করতে হয়েছে। কোথাও খুব বেশি দিন থাকা হতো না, কিন্তু যেখানেই থাকতো সে জায়গাটার প্রতি কেমন যেন মায়া পড়ে যেত। এমনও হয়েছে যে কোনো একটা এলাকায় নীলু আপার অনেক বন্ধু হয়ে গেছে, জায়গাটাও খুব ভালো লেগেছে। ঠিক এমন সময় জানা গেল যে নীলু আপার আব্বার বদলি হয়ে গেছে, সব ছেড়ে ছুড়ে আবার অন্য কোথাও। খুব মন খারাপ হতো তখন তাদের। একবার নীলু আপার আব্বার বদলি হয়ে গেল ময়মনসিংহে। নীলু আপা তখন অনেক ছোট। সেখানে নীলু আপার বেশ কিছুদিন থেকেছিলেন। নীলু আপার আব্বা ওখানকার একটি গার্লস স্কুলে নীলু আপাকে ভর্তি করিয়ে দিয়েছিলেন। তো যেটা হয়, নীলু আপা যেরকম বন্ধু বৎসল ছিল, অল্প দিনে নীলু আপার অনেক বন্ধু বান্ধব হয়ে গেল সেখানে। আর জায়গাটা নীলু আপার খুব ভালো লেগে গেল। আর ছোটবেলায় যে ব্যাপারটা ছিল, নীলু আপা একটু টম বয় মার্কা ছিল। বন্ধু বান্ধবদের সাথে হই হুল্লোড় করে ঘুরে বেড়াতে খুব ভালোবাসতেন আর খুব মজা করতেন। এই গাছে চড়া, পুকুরে সাঁতার কাটা, হই হই করে সবাই একসাথে স্কুলে যাওয়া, সাইকেল চালানো, অনেক বন্ধু বান্ধব ছিল নীলু আপার। কয়েকটা নামও বলেছিলেন, হীরা, সালমা, মনিরা, নাহার। আরেকজন বন্ধু ছিল নীলু আপার, যে ছিল নীলু আপার খুব কাছের, তার নাম ছিল লায়লা। খুবই নরম স্বভাবের একটি মেয়ে, অর্থাৎ নীলু আপার একেবারেই উল্টো চরিত্রের। নীলু আপা যেমন হইচই করে পাড়া দাপিয়ে বেড়াতো, সহজেই কোনো কিছুতে ভয় পেত না। আর ও ছিল, অর্থাৎ লাইলা ছিল একেবারেই তার অপোজিট স্বভাবের মেয়ে। অল্পতেই ভয় পেয়ে যেত, একটু সন্ধ্যা হলে আর কিছুতেই ঘর থেকে বের হতো না, ভূত প্রেতের সব গল্প বিশ্বাস করত, বাসা থেকে খুব দূরে কোথাও কখনোই যেতে চাইতো না। তারপরও কিভাবে যে নীলু আপার সাথে লাইলার এত বন্ধুত্ব হয়ে গেছিল কে জানে। নীলু আপা তরতর করে গাছে উঠে যেত আর লাইলা নিচে দাঁড়িয়ে নানাভাবে
অনুনয় বিনয় করে নীলু আপাকে বোঝানোর চেষ্টা করত যে গাছ থেকে নেমে আয় প্লিজ, কারণ গাছে নাকি গেছো ভূত থাকে। আরো কত রকম ভূতের নাম যে লায়লার কাছ থেকে নীলু আপা শুনতো। পানিতে নাকি পানি ভূত থাকে, ঘরের কোনায় নাকি কানি ভূত থাকে, আরো আছে কন্দকাটা, জলার ভূত, মামদ ভূত আর জিনপুরি, এসব তো আছেই। ভূত প্রেত অলৌকিকতায় খুব বিশ্বাস করত লায়লা। একবার একটা ঘটনার কথা বলল নীলু আপা। একবার হলো কি, নীলু আপা আর লায়লা খেলতে গেছে কাছেরই একটা ফলের বাগানে। তখন সন্ধ্যা হয় হয় অবস্থা। লায়লা তো বাসায় ফিরবার জন্য অস্থির হয়ে গেছে, আর নীলু আপা গাছের একটা দোলনা বেঁধে খুব গাছের দোলনা এসে দুলতে ব্যস্ত, তাই দেরি হয়ে যাচ্ছিল। ফেরার সময় লায়লা শক্ত করে নীলু আপার হাত ধরে রেখেছিল। হঠাৎ কি হলো, ও মাগো বলে একটা চিৎকার দিয়ে লায়লা অজ্ঞান হয়ে গেল। নীলু আপা ভীষণ ভয় পেয়ে গেছিল। ভালো করে তাকিয়ে সে কিন্তু কিছুই দেখতে পেল না। ভয় পেয়ে খুব ধাক্কাধাক্কি করে নীলু আপা যখন ওকে জাগানোর চেষ্টা করলো, তারপর দেখছে সে কিছুতেই উঠছে না। এরপর গিয়ে দৌড়ে সবাইকে খবর দিল। সবাই এসে ধরাধরি করে লায়লাকে বাসায় নিয়ে গেল। পরে আবিষ্কার করা হলো যে একটা গাছের ছায়া দেখে সে এত ভয় পেয়েছিল। সে ভেবেছিল ওটা বোধহয় ভূত বা প্রেত কিছু ছায়া হবে। তো যাই হোক, এসব তো ছিল ছোটবেলার ঘটনা। ছোটবেলায় মানুষ অনেক অদ্ভুত জিনিসে বিশ্বাস করে, যেটা বড় হলে বুঝতে পারে যে সেইগুলোর কোনো ভিত্তি নেই। কাজে ছোটবেলায় কেউ ভূত বিশ্বাস করলে যে বড় হয়ে তাকে সেটাই বিশ্বাস করতে হবে এমন কোনো কথা নেই। তবে লায়লার ব্যাপারটা বোধহয় একটু অন্যরকম ছিল। ওর নিজের জীবনের বিভিন্ন ঘটনা ওর মনে খুব প্রভাব ফেলত, আর বড়দের কাছ থেকে শোনা ঘটনাগুলি ওর মনে গেঁথে থাকতো হয়তো। তাই ও ছোটবেলা থেকে একটু ভীতু টাইপের হয়ে বড় হয়ে উঠছিল। তবে এসব কিছুই নীলু আপা বুঝতে পারেনি, কারণ নীলু আপা তখন নিজেও খুব ছোট ছিল। আর কয়েক বছর ময়মনসিংহে থাকার পর নীলু আপার আব্বার বদলি হয়ে গেল। নীলু আপা আবার পুরনো স্কুল, পুরনো বন্ধু বান্ধব সব ফেলে চলে আসলেন আবার একটি অন্য জায়গায়। কিন্তু ওই বয়সে বন্ধুদের প্রতি যে টানটা তৈরি হয়, সে টানটা মানুষ আসলে কোনোদিনও ভুলতে পারে না। ছোটবেলার বন্ধুত্বই মনে হয় সবচেয়ে বেশি খাঁটি বন্ধুত্ব। নীলু আপা চলে আসলেন ঠিকই, কিন্তু সে তার প্রিয় বন্ধুদের কোনোদিনই ভোলেননি। বেশ কয়েক বছর নীলু আপা নিয়মিত ওদের চিঠি দিতেন, খোঁজ রাখতেন। তারপর ভর্তি হয়ে গেলেন একসময় মেডিকেল কলেজে। পড়াশোনার চাপে পড়ে নিজের বাড়ির লোকজন তো দূরে থাকুক, বন্ধু বান্ধবের আর খোঁজ নিতে পারলেন না। আর নীলু আপার একটা খুব জেদ ছিল মনের মধ্যে যে দারুণ ভালো একটা রেজাল্ট তাকে করতেই হবে এবং সে খুব বড় একজন ডাক্তার হবে। তার উপর তখন মেডিকেল কলেজের নতুন বন্ধুরা, নতুন পরিবেশ, দারুণ এক্সাইটিং ব্যাপার ছিল নীলু আপার জন্য। তাই পুরনো বন্ধু বান্ধবের সাথে যোগাযোগ অনেকটা বন্ধই হয়ে গেল তখন। আর যে লায়লার কথা বলছিলাম, লায়লা ভর্তি হয়েছিল ময়মনসিংহেরই একটা কলেজে। পরে ওর বিয়ের খবরটা নীলু আপা পেয়েছিল, সেটা অনেক পরে। তখন নীলু আপার ফাইনাল পরীক্ষা চলছে, দম ফেলারও সময় নেই। সেই সব চাপে পড়ে ভুলেই গিয়েছিল লায়লার কথা এবং লায়লার বিয়েতে যাওয়ার কথা। এরপর অনেক দিন পার হয়ে গেছে। নীলু আপা তখন ইন্টার্নি করছিল, চাকরিতে জয়েন করলেন ঢাকাতেই। হাসপাতালে তখন খুব কাজের চাপ, নাইট ডিউটি করতে হয়। এছাড়া পরের যে পরীক্ষা রয়েছে সেই পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছিল। এর মধ্যে একদিন হলো কি, সেদিন নীলু আপার নাইট ডিউটি ছিল, অনেক রাত হয়ে গেছে। একবার রাউন্ড দিয়ে এসে বসে বসে সে বই পড়ছে। এমন সময় যে ডিউটি নার্স ছিল সে এসে জানালো খুব সিরিয়াস একটা পেশেন্ট এসেছে, অজ্ঞান অবস্থায় মুখ দিয়ে ফেনা উঠছে, কিছুতেই তার জ্ঞান ফেরানো যাচ্ছে না। নীলু আপা দৌড়ে গেল। প্রথমে সে বুঝতে পারল না যে কি হয়েছে। সে পেশেন্টের মুখের দিকে তাকালো। এক মুহূর্তের জন্য হতভম্ব হয়ে গেল নীলু আপা। একটু দেখি তার সেই ছোটবেলার বন্ধু লায়লা, কিন্তু ও ওখানে কি করছে, আর ওর এই অবস্থায় বা হলো কি করে? তার মাথা ভো ভো করতে লাগলো। কয়েক মুহূর্ত এরকম ভাবে থেকে তারপর কোনোভাবে নিজেকে তিনি সামলে নিলেন। ডাক্তার হিসেবে একজন রোগীকে বাঁচানোর দায়িত্ব সবকিছুর আগে, যাই ঘটে থাকুক না কেন, আগে লায়লাকে ভালো করে তুলতে হবে। তাই নীলু আপা নার্সকে দ্রুত দরকারি সব ওষুধপত্র আনতে বললেন আর তার চিকিৎসা শুরু করে দিলেন। কিন্তু ওর অবস্থা বেশি ভালো ছিল না। সেদিন রাতে ওর কিছুটা শারীরিক উন্নতি হলেও কথা বলার মতো বা কাউকে চেনার মতন অবস্থা তার ছিল না। নীলু আপা নার্সকে জিজ্ঞেস করলেন যে এই মেয়েটাকে কে নিয়ে এসেছে এখানে। পরে তিনি জানতে পারলেন যে ওর হাজবেন্ডই ওকে এখানে নিয়ে এসেছে। সে বাইরে বসে অপেক্ষা করছে। লালার অবস্থা তখন একটু বেটার,
কিভাবে ওর অবস্থা হলো সেটা জানার জন্য নীলু আপা তার হাজবেন্ডের সঙ্গে দেখা করতে গেলেন। তিনি যখন বাইরে গেলেন দেখলেন শ্যামলা চেহারার বেশ লম্বা একটা ছেলে পাশে যে ভিজিটার্সদের বসবার জন্য চেয়ার রাখা আছে সেখানে সে না বসে হাঁটাহাঁটি করছে, চেহারার মধ্যে টেনশনের ছাপ স্পষ্ট। আপনি লায়লাকে নিয়ে এসেছেন? জি, আমি ওর হাজবেন্ড। লায়লা আমার অনেক পুরনো বন্ধু, আমরা ছোটবেলায় একসাথে স্কুলে পড়েছি। আমি ডক্টর নীলুফার ইয়াসমিন। ও আচ্ছা, লায়লার অবস্থা এখন কেমন? ইনজেকশন দিয়ে দিয়েছি, এখন ঘুমাচ্ছে, চিন্তা করবেন না, ও ভালো হয়ে উঠবে। কিন্তু ওর এই অবস্থা কি করে হলো বলেন তো? আমি নিজেও বুঝতে পারছি না। আমি অফিসে ছিলাম, অফিস থেকে এসে দেখি দরজা খোলা, লায়লা মাটিতে পড়ে আছে, এই অবস্থা। আমার মনে হয় ও কোনো কারণে ভয় পেয়েছে, ও একটু ভীতু প্রকৃতি। আর বাসায় তো আমরা দুজন ছাড়া কেউ থাকে না, অফিসে চলে গেলে লায়লা একদম একা। আপনারা কোথায় থাকেন? আমরা পল্লবীতে থাকি। পাশে আর কেউ নেই? না, আমার মা বাবা নেত্রকোনা গ্রামের বাড়িতে থাকে। আর লায়লার আম্মা? ও উনি তো মারা গেছেন। কি, খালাম্মা মারা গেছেন? আপনি চিন্তা করবেন না, লায়লার দিকে আমি খেয়াল রাখবো। লায়লার অবস্থার উন্নতি হতে বেশ কয়েকদিন সময় লাগলো। এ কয়েকদিন নীলু আপা নিয়মিত ওর দিকে খেয়াল রেখেছে, কিন্তু লায়লা তাকে চিনতেই পারেনি, কারোর সাথে কোনো কথা বলেনি। ওর চোখ মুখ ভয়ানক শুকনো, ওকে দেখে মনে হতো ও যেন ঠিক মতন খাওয়া দাওয়া করতো না, ভীষণ দুর্বল হয়ে গেছে। আর আরেকটা জিনিস মনে হচ্ছিল নীলু আপার ওকে দেখে, ও যেন একটা ভীষণ ট্রমার মধ্যে দিয়ে যাচ্ছে। তাই নীলু আপা তাকে তার নার্ভ রিল্যাক্স করার মতন কিছু ওষুধপত্র দিলেন। 2-1 দিনের মধ্যে লায়লার অবস্থা কিছুটা স্বাভাবিক হয়ে এলো। নীলু আপা লায়লার সাথে কথা বলার চেষ্টা করবেন বলে মনে মনে ভাবছিলেন যে কিভাবে ওর সাথে বিস্তারিত আলাপ করা যায়, যে কেন ওর এই অবস্থা, আসলে কি হয়েছে। এর মধ্যেই নার্স এসে নীলু আপাকে জানালো রাত্রে নাকি পেশেন্ট গুমড়ে গুমড়ে কান্নাকাটি করে। ব্যাপারটা খুব একটা ভালো লক্ষণ নয়, কিন্তু নীলু আপার মনে হচ্ছিল কোনো কারণে ও মানসিকভাবে প্রচন্ড শকড অবস্থায় আছে। একটা সন্দেহ জাগলো নীলু আপার মনে, ওর ওপর বাড়িতে আবার অত্যাচার চলে না তো, যে করেই হোক ব্যাপারটা জানতে হবে। তাই তিনি সেদিন লায়লার সঙ্গে দেখা করতে গেলেন। লায়লা, হ্যাঁ লায়লা, আমাকে চিনতে পারছিস? কে? হ্যাঁ লায়লা, আমাকে চিনতে পারছিস? আমি নীলু, তোর বান্ধবী নীলু। আমরা ময়মনসিংহে একসাথে স্কুলে পড়েছি ছোটবেলায়, মনে পড়ছে না? তুই আর আমি দুজনে কত খেলতাম। স্কুল থেকে আসার পথে তুই আর আমি দুজনে মিলে একটা আচার কিনে ভাগ করে খেতাম সব সময়। এখন মনে পড়ছে? কাঁদছিস কেন? আমাকে খুলে বল, কি হয়েছে তোর? তুই এরকম হয়ে গেছিস কেন? তুই নীলু, তুই এখানে কিভাবে আসলি? আমি এখানকার ডাক্তার, তোর সব চিকিৎসার দায়িত্ব এখানে আমার। তুই দুশ্চিন্তা করবি না, কোনো ভয় নেই তোর, আমি তোর পাশে আছি। আমাকে সব খুলে বল, কি করে তোর এমন অবস্থা হলো? আমি জানি না, আমি কিছু জানি না। লায়লা প্লিজ একটু শান্ত হ, আমি বুঝতে পারছি কিছু একটা হয়েছে। কি হয়েছে তুই আমাকে খুলে বল, তোর কোনো ভয় নেই। তুই একটু মনটা শান্ত করার চেষ্টা কর, আমার সাথে কথা বল। সেদিন কি হয়েছিল যে তুই এভাবে অজ্ঞান হয়ে পড়লি? কেউ কি তোকে কিছু করেছে? আমি কিছু জানি না, আমার খুব ভয় করে, আমার খুব ভয় করে। ভয় করে?
ভয় করবে কেন? তোকে কেউ মেরেছে? এই লায়লা শোন, তুই একটু ভয় পাস নে, আমি আছি না। আমি পাশে থাকতে তোর ভয় কিসের? সবকিছু খুলে বল না আমাকে, আমাকে একটু সাহায্য কর। দেখবি সব ঠিক হয়ে যাবে। প্লিজ লায়লা, একটু শান্ত হ, আমি তোর পাশে আছি। নানা ভাবে বুঝিয়ে সুঝিয়ে নীলু আপা তাকে অনেকটা হালকা করলো। এরপর ধীরে ধীরে লায়লা বলতে শুরু করলো তার কাহিনী। কোন একটা কারণে সে প্রচন্ড ভয় পেয়েছে। ছোটবেলা থেকেই লায়লা একটু সহজ সরল ধরনের ছিল, একটু ভীতু প্রকৃতির, তাই ওর ভয় পাওয়াটা খুব একটা অস্বাভাবিক ব্যাপার বলে মনে হচ্ছিল না নীলু আপার কাছে। প্রায় তো ভুল দেখে বা মানুষের কাছে ভয়ের গল্প শুনে বিভ্রান্ত হয়ে যেত, ভয় পেত। নীলু আপা ভাবলেন এটাও হয়তো তেমন কিছু একটা হবে। কিন্তু এরপর লায়লা নীলু আপাকে একটা অদ্ভুত গল্প শোনালো। কি ছিল সেই গল্পের মধ্যে? কি ছিল ওর এত ভয় পাবার কারণ? আসলে কি ছিল লায়লার এত ভয় পাওয়ার মতন, যেটা সে নীলুকে বলতে, নীলু আপাকে, আমি নীলু আপাই বলবো, নীলু আপাকে বলতে চেয়ে সে বলতে পারছিল না। এবং প্রথম থেকে আমরা যে কয়টা চরিত্র দেখছি, আমি বন্ধুদেরকে আর বলতে চাচ্ছি না, কারণ অনেক বন্ধু অভিযোগ করছে যে আমরা গল্পটা প্রথম থেকে কেন বলি, আমরা অনেকে আবদারও করে বসে। শারমিন, এরকম একটা অনুরোধ ইতিমধ্যে চলে এসেছে যে দেরি করে যোগ দিয়েছেন আমাদের এক বন্ধু, কিন্তু সে কোথায় থাকেন? আচ্ছা, রায়হান নরসিংদী থেকে। রায়হান, আপনি চাইলে এটা ডাউনলোড করে নিতে পারেন এবিসি রেডিও আগামীকালই আপনি পেয়ে যাবেন এটা সংগ্রহশালা থেকে। abcradio.bd.fm এ লগ ইন করে সেখানে যে সংগ্রহশালা আছে সেখান থেকে কুয়াশার এপিসোডটি আপনি ডাউনলোড করতে পারবেন। বাকিটুকু আপনি সেখান থেকে শুনে নেবেন, কিন্তু খুব বেশি কিন্তু আপনি মিস করেননি। দুইজন বন্ধুর অনেকদিন পরে দেখা। একজন বন্ধু খুবই ভীতু ছিলেন, আর বন্ধু ডাক্তার সাহসী। তার সঙ্গে তার হাসপাতালে দেখা হয়। ভীতু বন্ধুটি অসুস্থ সেখানে আসে, তার স্বামীর একটা ছোট্ট ভূমিকা আমরা দেখতে পাই, কিন্তু আমরা জানি না সে কি কারণে এত ভয় পেয়েছে, কি কারণে তার এত ভয়ের কারণ। তা আমার মনে হয় কিছু অন্য কোনো বন্ধুদের কোনো প্রশ্ন থাকলে এই ফাঁকে, আমরা বেশি সময় পাবো না, আমরা একটুখানি কথা বলে একটা ছোট্ট বিরতি নিব, অর্থাৎ এবিসির প্রতি ঘন্টার ছোট্ট খবরে চলে যাব, তারপরে আবার ফিরে আসবো। সজল গত সপ্তাহের সালেহা হত্যাকাণ্ডের ঘটনা জানতে চাই, এটা হয়ে গেছে না, এটা ওই যে আমাদের সংগ্রহশালা থেকে ডাউনলোড করে নিতে পারবে, এবং লিঙ্কটা এবিসি রেডিওর ফেসবুক পেজে দেওয়া আছে। আর তারপরে আসমা মনসুরাবাদ থেকে লিখেছে, কুয়াশায় কি সব ধরনের কাহিনী প্রচার করা হয়, আর যদি কোন ধরনের কাহিনী প্রচার করা হয় এবং কোন কাহিনী পাঠাতে চাইলে তাহলে কি করতে হবে? এটা আমরা গতবারও বলে দিয়েছি, কিন্তু আমরা এখনো দুঃখের বিষয় হচ্ছে সবাই শুধু বলছে, আমরা কিন্তু কাহিনী একটাও পাচ্ছি না। আমরা কাহিনীর জন্য অপেক্ষা করে আছি, আর যেগুলো পাচ্ছি সেগুলো অসমাপ্ত, না হলে জটিলতার কারণে সেগুলো প্রচার করা সম্ভব হচ্ছে না। তো আমাদের একটা ইমেল অ্যাড্রেস আছে, ব্রতি একটু বলে দাও। কুয়াশা fm8920@gmail.com। এখানে কোন গল্প থাকলে ডকুমেন্ট পুরোটা পাঠানো যেতে পারে, কোনো অসুবিধা নেই। আমরা বাকিটা তৈরি করে নেব, আমাদের সঙ্গে যোগাযোগ করা যেতে পারে সশরীরে। চিঠি লিখেও পাঠানো যায়, সেটা হচ্ছে 99 কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, 3য় তলা, কারওয়ান বাজার, ঢাকা। আর এটা হচ্ছে আমাদের বিল্ডিংটার নাম হচ্ছে ঢাকা ট্রেড সেন্টার। আর আসমা, কিছু ব্যাপার আছে গল্প পাঠানোর জন্য, কাহিনী পাঠানোর জন্য, সেটা হচ্ছে আমরা কোনো চলমান কেস নেই না, সলভড কেস। অনেক সময় সলভড কেসও দেখা যাচ্ছে সলভ হয়ে গেছে ঠিকই, কিন্তু অনেক সময় মূল ব্যক্তি ধরা পড়ে। যেরকম প্রথম আমরা শুরু করেছিলাম নার্গিস মার্ডার কেস, সেটা সলভ হয়ে গেছিল, সলভ হয়ে আনসলভড। তো আর কোন পলিটিক্যাল মার্ডার কেসে আমরা কখনো যেতে চাই না, এটা আমরা জানিয়ে দিচ্ছি। সম্পূর্ণ ভিন্ন ধর্মী এবং খুব চাঞ্চল্য সৃষ্টি করেছিল এমনও কিছু চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের কথা আমরা শোনাবো, বা রহস্যের কথা আমরা শোনাবো, যেগুলি হয়তো একসময় খুব চাঞ্চল্য সৃষ্টি করেছিল আমাদের সারা দেশে, এমনকি দেশের বাইরেও, যেগুলো হয়তো অনেকে ভুলে গেছেন বা এই প্রজন্মের কেউ জানেন না। আমাদের কাজটা হচ্ছে কুয়াশার মাধ্যমে সেই গল্পগুলো বা ঘটনাগুলো তুলে ধরা। আর সাদিক লিখেছে উত্তরা থেকে, ওইদিকে বৃষ্টি হচ্ছে, তো তারা আজকে বেশ আয়োজন করে শুনছে। জয় চট্টগ্রাম থেকে জানতে চায়, বাংলা ফন্টে কমেন্টস পাঠানো যাবে কিনা? যাবে, তবে সেটা আমাদের ইমেইল, মানে অনলাইনের যে পেজটা রয়েছে এবিসি রেডিও FM 89.2 এবং আরজে শারমিন, এবং আমার এখানে প্রচুর এসএমএস আছে। তুমি
আমি এটা বরঞ্চ ফিরে এসে যদি সময় থাকে আমরা ফিরে এসে আসলে আমরা হয়তো গল্পে চলে যাবো, আমরা হ্যাঁ, ফিরে SMS এসে- করতে আর চাচ্ছি আজকে না। আমরা সমস্ত কাহিনীটা শেষ করে নিয়ে সব বন্ধুর সঙ্গে গল্পে যোগ দেব। তাই যারা সঙ্গে আছে সঙ্গেই থাকো, শুনতে থাকো। আমি একটা কথা বলছি, অনেকে ভয় পাচ্ছেন খুব। আসিফ জামান লিখেছেন ফ্যান পেজে যে আপু আমি নদীর পাড়ে শিপের ওপর বসে কুয়াশা শুনছি, ঠিক কুয়াশা আর আমার মতো বৃষ্টি আমার মতো বৃষ্টি হচ্ছে। আচ্ছা, শুনতে খুব ভালো লাগছে। আর অর্ক লিখেছে মেবি আজকেরটা আরো অনেক নাইস হবে, আশা করছি সেরকমই। আগে শোনো তারপর বুঝতে পারবে। আর অনেকেই খুব অধীর আগ্রহে আছে যে এরপরে কি হয়। তো আগ্রহটা থাকুক। আর আমরা যাওয়ার আগে ছোট্ট করে একটা কাজের কথা জানিয়ে দিয়ে যাই। এয়ারটেল দিচ্ছে 28 টাকা কিংবা 48 টাকা রিচার্জে পুরো 300% বোনাস, যার মধ্যে থাকছে 100% টক টাইম, 100% SMS এবং 100% MMS। সঙ্গেই থাকো, শুনতে থাকো। আর কুয়াশা। আমাদের লিখে পাঠাও যে কোনো মোবাইল থেকে 89209 নম্বরে, ঢাকা, চট্টগ্রাম এবং কক্সবাজারের বন্ধুরা, এবং যারা দূরে বসে বিদেশে বসে শুনছো তারাও SMS করতে পারো abcradiobd.fm/login/message, এবং মোবাইল থেকে পাঠাতে পারো 8920 এবং আরজে শারমিনের ফ্যান পেজ এবং এবিসি রেডিও ফ্যান পেজ তো আছি। সঙ্গে আছি শারমিনা ব্রতি, সঙ্গেই থাকি। আবারও শুরু হয়ে গেল কুয়াশার গল্প, অর্থাৎ কুয়াশার রহস্য। আমরা জানি না আজকে কুয়াশার রহস্যের শেষ কি, বা কুয়াশার ওই প্রান্তে কি আছে। রহস্যের কুয়াশা মানেই হচ্ছে রহস্য, তাই বারবার মুখে চলে আসে রহস্যের অপর প্রান্তে কি আছে। তো আমরা গল্প যেখানে শেষ করেছিলাম যে এত ভয় পাবার কি কারণ ছিল, লাইলা কি এমন একটা অদ্ভুত গল্প, ভুতুরে বলবো না, কি অদ্ভুত গল্প শুনিয়েছিল নীলু আপাকে। তো আমরা কথা না বলে আমরা সোজা গল্প চলে যাই, কার অপেক্ষা রাখছি না। সঙ্গেই থাকবেন, শারমিন এবং ব্রতি আছি কুয়াশায়, আর শুনছেন এবিসি রেডিও FM 89.2। আমাদেরকে লিখে পাঠাবার ঠিকানা যে কোনো মোবাইল ফোন থেকে 8920, আর আরজে শারমিনের ফ্যান পেজ আছে, সেখানেও লিখতে পারেন। এই মুহূর্তে আমি সঙ্গেই আছি, উত্তর দেব। এবিসি রেডিওর ফ্যান পেজ আছে এবিসি রেডিও FM 89.2, আর এবিসি রেডিও bd.fm এ লগ ইন করে /মেসেজ আছে, সেখানে গেলে মেসেজ পাঠাতে পারবেন। সঙ্গে থাকুন, শুনতে থাকুন। কুয়াশা
বুয়া, এখানে কোথায় ভালো ফুল গাছের চারা পাওয়া যাবে জানো? সারা দিয়া কি হইব আফা? বাসার পাশের জমিটা তো খালি পড়ে থাকে, ভাবছি ওখানে কয়েকটা ফুল গাছ লাগাবো, বাগানের মতো করে, দেখতে ভালো লাগবে। এখানে গাছ বাঁচবনি, খুদে হুদি গাছ লাগায় লাভ কি? কেন বাঁচবে না কেন? ঢাকা শহরের জমি বুঝে এত খারাপ? আমি গাছের ভালো যত্ন করতে পারি। দেশের বাড়িতে আমার নিজের হাতে লাগানো কত গাছ আছে। ঢাকা শহরের জমির কোনো দোষ নাই আফা, আসলে এই বাড়িটার জমিটাই ভালো না। এখানে গাছ বাঁচে না, দেখেন না আশেপাশের এলাকায় কত গাছ আছে, খালি এই বাড়িটার আশেপাশেই কোনো গাছ নাই। মানে এই জমির সমস্যা কি? জমিটায় নজর আছে, গরম জমি। নজর মানে কিসের নজর? মানুষে কয় জিনের আসর আছে, খুব রাগি জিন নাকি। শুনছি এই জমিটায় আগে আরেকটা বাড়ি আছিল, এই বাড়ির মালিক একদিন গায়েব হইয়া যায়, আবার কেউ কেউ কয় গায়েব হয় নাই, এই বুড়ারে খুন কইরা এখানে কুইটা থুইছিল। এই বুড়াই এখন কাউরে বাড়িতে থাকতে দেয় না, ভূত হইয়া আসর করে। বলো কি? এরকম কথা তো এর আগে শুনিনি কখনো। কার কাছে শুনবেন? বাড়িওয়ালাই তো ডরে এখানে থাকে না। আপনিও সাবধানে থাকবেন, রাত বিরাইতে ঘরের বাইর হইবেন না। অনেক মাইনসেই সাদা চাদর মুড়া দিয়া একটা বুড়ারে হাঁটাহাঁটি করতে দেখছে। বুয়ার কাছ থেকে এমন একটা গল্প শুনে প্রচন্ড ভয় পেল লায়লা। সে এমনিতে এসবে বিশ্বাস করে, তার উপরে অচেনা শহরে সে সারাদিন একলা থাকে, কাজে পরিবেশের প্রভাবের কারণে গল্পটা তার মনে গেঁথে গেল। সেদিন রাত্রে ঘুমাতে গিয়ে ব্যাপারটা সে শফিককে খুলে বলল। শোনো শোনো না, ঘুমে পড়লো নাকি? না, কি বলবো বলো। একটা কথা বলবো ভাবছিলাম। শুনতেছি তো, বলো। আচ্ছা, আমরা অন্য কোথাও বাসা নিতে পারি না? কেন অন্য বাসা নিতে হবে কেন? না মানে বাসাটায় না আমার তো অনেক ভয় ভয় করে, কেমন চারপাশটা খালি, একেবারে শুনশান, লোকজনও তেমন নাই আশেপাশে। ভয়ের কি আছে, এখানে তো চোর টাকাতে কোনো উৎপাত নাই, আর লোকজন কম, এটা তোমাকে কে বলতো? আশেপাশে কত বাড়ি, বাড়িঘর তো কত দূরে দূরে। তুমি রোজ সকালে অফিসে চলে যাও, আর আমি সারাটা দিন একলা থাকি, কিছুই করার থাকে না। জানো বুয়াটা আজকে কি বলতেছিল? এই বাড়িটা নাকি একটা দোষ আছে, খালি বাড়ি অথচ কোনো গাছপালা বাড়ে না, জিনের আসর আছে নাকি। লায়লা, তোমার ভিতর স্বভাবটা গেল না। কে কি বলেছে আর তুমি তা বিশ্বাস করে আছো? জিনের আর কাজ নেই, বাড়িতে এসে বসে থাকবে? না তা না, কিন্তু বুয়াটা বলতেছিল অনেকেই নাকি একটা বড় লোককে দেখছে এই বাড়ির পাশ দিয়ে হাঁটাহাঁটি করতে। এই বাড়ির আগের মালিককে নাকি খুন করা হয়েছিল। আমাদের বাড়ি হলেও নাকি এই কারণে এই বাড়িতে থাকে না। উফ লায়লা, বিরক্ত করো না তো। একটা কাজের বুয়া এসে কতগুলো গল্প বানিয়ে তোমাকে বললো, আর তুমি তা বিশ্বাস করে অস্থির হয়ে গেলে। সব বুয়ারাই এরকম ভূতের গল্প জানে, আর তারা এগুলো বলে মজা পায়। আর এগুলো শুনে আমাদের বাড়ি ছেড়ে দিতে হবে? এত কম ভাড়ায় আমি আর বাসা পাবো কোথায়? এটা ঢাকা শহর, আর আমি এমন কোনো বড় লোক না। তুমি এইগুলো চিন্তা করা বাদ দাও। কিন্তু কোনো কিন্তু শুনতে চাচ্ছি না, এখন আমাকে ঘুমাতে দাও প্লিজ। শফিক ব্যাপারটা পাত্তা না দিলেও লায়লা কিন্তু মনে মনে খুব ভয় পেয়েছিল, কিন্তু এই হাসি ঠাট্টার পাত্র হবার ভয়ে সে নিজের মনকে প্রবোধ দিল। এমনিতে সবাই তাকে ছোটবেলা থেকে ভীতু বলে জানে, সে নিজেও বোঝে যে সে অনেক সময় একেবারে বিনা কারণে ভয় পায়। কাজে এটা নিয়ে চিন্তা করা লায়লা বাদ দিয়ে দিল, ভাবলো থাক, দরকার নেই এসব চিন্তা করা, যত চিন্তা করবো তত ভয় পাবো। সপ্তাহখানেক পরের কথা, এক রাত্রে লায়লা ঘুমাচ্ছে,
হঠাৎ অদ্ভুত একটা অস্বস্তিতে তার ঘুম ভেঙে গেল। পাশেই শফিক নিশ্চিন্তে ঘুমোচ্ছে। প্রথমে লায়লা ঠিক বুঝতে পারলো না কি হয়েছে, কেন তার এত অস্বস্তি লাগছে। বিছানায় উঠে বসলো লায়লা। একটু কান পেতে থাকতে বুঝতে পারলো একটা শব্দ হচ্ছে ওপাশ থেকে। নিশ্চয়ই রান্নাঘরের পানির কলটা বন্ধ করা হয়নি ভালোভাবে। এক মুহূর্ত ইতস্তত করে লায়লা বিছানা থেকে উঠে পড়ল। অসহ্য লাগছে তার শব্দটা, কলটা বন্ধ করতেই হবে। আস্তে আস্তে পা বাড়িয়ে সে রান্নাঘরের দিকে গেল। লাইটটা জ্বালাতেই চোখে পড়ল সে যা ভেবেছিল ঠিক তাই, কলটা দিয়ে ফোঁটায় ফোঁটায় পানি পড়ছে। একটা নিঃশ্বাস ফেলে কলটা জোরসে বন্ধ করে সে আবার ঘরে ফিরে এলো। মনে মনে ভাবলো আসলেই তো সবাই ঠিকই বলে। সে অকারণেই ভয় পায়। নিজের বোকামিতে একটু লজ্জাও পেয়ে গেল। তারপর সে খুব আরাম করে ঘুমিয়ে পড়ল। হঠাৎ তার ঘুম ভেঙে গেল। এবার আরো জোরে শব্দ হচ্ছে। সে স্পষ্ট বুঝতে পারছে আবার সে পানির ফোঁটার শব্দ। আবার পানি পড়ছে কিভাবে? একটু আগেই না সে খুব ভালো মতো কলটা বন্ধ করে এলো। লাফ দিয়ে বিছানায় উঠে বসলো লায়লা। তারপর প্রচন্ড ভয় পেয়ে শফিককে ধাক্কা ধাক্কি করতে লাগলো। শফিক, ওঠো না, ওঠো না। শফিক, কি হলো? দেখো না। কোথায়? কই কোথায়? আমি কিছু শুনতে পাচ্ছি না। শুনতে পাচ্ছ না? একটু ভালো করে খেয়াল করো না। শুনতে পাচ্ছ না? একটু ভালো করে খেয়াল করো না। ছোট ছোট শব্দ হচ্ছে তো। কিসের শব্দ? মনে হচ্ছে রান্নাঘরে কলতে পানি পড়ছে। কিন্তু আমি তো একটু আগে পানির কলটা বন্ধ করে আসলাম, আবার কেন পানি পড়বে? একটু দেখো না কিসের শব্দ। আমার খুব ভয় করছে। লায়লা, তুমি না, তুমি সামান্য পানির শব্দকে ভয় পাচ্ছ। একটু চুপ করে বসো তো। প্লিজ একটু দেখো না। আচ্ছা আচ্ছা, আমি দেখছি। তুমি ভয় পেও না। তুমি চুপ বিছানার উপর বসো চুপ করে একটু। আমি দেখছি। শফিক উঠে গিয়ে পানির কলটা বন্ধ করলো। তারপর ফিরে এসে বলল, লায়লা, এত ভয় পেলে কি চলবে? তুমি আসলে স্বপ্ন দেখছো। আসলে তুমি পানির কল বন্ধ করনি। লায়লা কোনো জবাব দিল না। তার কিছুই ভালো লাগছিল না। পরের দিন শফিক অফিসে চলে গেলে একা একা বসে ভাবতে লাগলো লায়লা। সারাদিন তাকে একা থাকতে হবে। দিনের বেলা তার এত ভয় লাগছিল না, কিন্তু তার বারবার মনে হতে লাগলো যে সে ভুল করেনি, সে কোনো স্বপ্ন দেখেনি। তার পরিষ্কার মনে আছে যে সে কলটা খুব জোরসে আটকে দিয়েছিল। তাহলে পানির কলটা আবার খুললো কি করে? নিজের মনকে ব্যস্ত রাখার উদ্দেশ্যে লায়লা ভাবল একটু বাইরে থেকে ঘুরে আসা যাক। মুদির দোকান থেকে কয়েকটা জিনিসপত্র কিনে আনবে ফিরে আসার পথে। লায়লাদের বাসার সামনের গলিটা একটু চাপা ধরনের। গলিটা গিয়ে পড়েছে একটা মাঝারি আকারের রাস্তায়। রাস্তাটা অনেকখানি এগিয়ে গিয়ে বাঁক নিয়েছে বড় একটা রাস্তায়। মুদি জিনিসপত্রের দোকানগুলো সেখানেই। জিনিসপত্র কিনে ফেরার পথে লায়লা লক্ষ্য করল বাসার সেই মাঝারি আকারের রাস্তাটার একটা কোনায় একটা বুড়ো লোক চাদর মুড়ি দিয়ে বসে আছে। বুড়োর মুখ ভালো মতন দেখা যাচ্ছে না, এমন ভাবে চাদর দিয়ে ঢাকা। সাদা রঙের চাদরটা প্রায় ময়লা হয়ে গেছে। এখানে লায়লা কোনো ভিখিরিকে কখনো বসে থাকতে দেখেনি। বুড়োটার বসে থাকার ধরনটা তার না ভালো লাগলো না। যদিও এটাতে ভয় পাবার তেমন কিছু নেই, কিন্তু কে জানে কেন তার বারবার মনে পড়তে লাগলো বুয়ার বলা গল্পটা। সে তাড়াতাড়ি পা চালিয়ে বাসায় ফেরত চলে আসলো এবং সারাদিন মনে মনে খুব একটা অস্বস্তি নিয়ে কাটালো। সেই দিনটা ভালোভাবেই কেটে গেল। এর ঠিক দুদিন পরের ঘটনা। কি মনে করে লায়লা সেদিনও হাঁটতে হাঁটতে চলে এসেছে মাঝারি রাস্তাটার কাছাকাছি। বেশ দূর থেকে সে দেখতে পেল বুড়ো ভিখিরিটা আজকেও বসে আছে। আজকেও মনে হচ্ছে সে জায়গা বদল করেছে।
আগের চাইতে কিছুটা কাছে এসে বসেছে। দৃশ্যটা দেখে লায়লা উল্টো দিকে হাঁটা দিল। সে আর ওই ভিখারিটাকে দেখতে চায় না, কিন্তু চলে আসলে কি হবে ব্যাপারটা তার মাথায় সারা দিন ঘুরতে লাগলো। অনেকবার সে নিজের মনকে বোঝালো, একটা বুড়ো চুপচাপ করে বসে আছে, এতে তো ভয় পাবার কিছু নেই। কিন্তু ভয়টা কিছুতেই মন থেকে তাড়ানো যাচ্ছে না। বুড়োর বসে থাকার ভঙ্গিটাও কেমন যেন অস্বাভাবিক। পরের দিন কেন জানি আপনা থেকেই তার কৌতূহল হতে লাগলো। কেন জানি না তার মনে একটা অদ্ভুত শঙ্কা কাজ করছিল, একটা ভয় কাজ করছিল। কি একটা কৌতূহল এসে নিজে থেকেই আজকে গলিটা ধরে বেশ কিছুটা এগিয়ে গিয়ে মাঝারি রাস্তাটার দিকে তাকালো। ওই তো বুড়োটাকে দেখা যাচ্ছে। সে একইভাবে একই ভঙ্গিতে বসে আছে, পার্থক্য শুধু একটাই, আজকে সে বসে আছে গলিটার আরো কাছে। মাথা আজকেও চাদর মুড়ি দিয়ে ঢাকা। আশ্চর্যের ব্যাপার, লায়লা তাকানোর সাথে সাথে লোকটা তার মাথাও লায়লার দিকে এমন ভাবে ফেরালো যেন তাকে দেখতে পাচ্ছে, অথচ মাথা কিন্তু ঢাকা। লায়লা কিছুই দেখতে পাচ্ছে না। গা দিয়ে শীর্ষের একটা অনুভূতি নেমে গেল লায়লার। সে প্রচন্ড ভয় পেয়ে গেল। প্রায় ছুটতে ছুটতে সে বাড়ি চলে এলো। এরপর কয়েকদিন আর সে ভয়ে বাড়ি থেকে বেরই হলো না। এরপর আরো 2 দিন পরের কথা, লায়লা বাড়ির থেকে বের হয়নি, বাউন্ডারি ওয়ালের ভিতরে হাঁটছিল। কি মনে করে মেইন গেটের কাছাকাছি গিয়ে সে বাইরে উকি দিল। সাথে সাথেই চোখে পড়ল সেই বুড়োটাকে। গলির মাথায় সে বসে আছে, এত দূর থেকে পরিষ্কার দেখা যাচ্ছে। লায়লা তাকানো মাত্রই লোকটাও ঠিক আগের মতন ঘাড় ঘুরিয়ে তাকালো, চেহারা ঢাকা। লায়লা আবারও ছুটতে ছুটতে বাড়ি ফিরল। এরপর বাকি সময়টা দরজায় ছিটকিনি লাগিয়ে বাসায় বসে থাকলো। শফিক আসলেই তাকে সব খুলে বলতে হবে, ঠাট্টা করলে করুক। সেদিন সন্ধ্যায় শফিক ফেরা মাত্রই লায়লা বলল, শোনো, তোমাকে একটা কথা বলবো। কি হলো আবার? তোমার চেহারা এমন দেখাচ্ছে কেন? আচ্ছা, তুমি বাসায় আসার সময় রাস্তায় কোনো বয়স্ক লোক দেখছো? আমাদের পাশের গলিতে কত লোকই তো রাস্তাতে চলাফেরা করে, খেয়াল করিনি তো। না, আমাদের বাসার গলিতে। তুমি খেয়াল করে দেখছো? এই গলির রাতে মানুষজন প্রায় কখনোই দেখা যায় না। এখানে তুমি কাউকে বসে থাকতে দেখেছো? এই গলিতে বাড়ির সংখ্যা কম তো, তাই মানুষের সংখ্যাও কম। আমি তো কাউকে বসে থাকতে দেখিনি। আমি কয়েকদিন ধরে একটা বুড়ো লোককে দেখতে পাচ্ছি, খুব অদ্ভুত ভাবে চাদর মুড়ি দিয়ে বসে থাকে, আর রোজ একটু একটু করে এগিয়ে আসে এই বাসার দিকে। তুমি একদিনও দেখোনি? কি যে বলো না, কই, আমি তো এমন কিছু দেখিনি। রোজই তো এই রাস্তা দিয়ে আমি যাওয়া আসা করছি অফিসে। আর তুমি না আসলে বুয়ার গল্পটা নিয়ে বেশি চিন্তা ভাবনা করা শুরু করেছো। না, আমি ভুল দেখিনি। একদিন না, লোকটা আমি প্রতিদিন দেখছি, প্রতিদিন। আমি একটু ভালো লাগছে। লায়লা, এসব তোমার ভুল ধারণা। বাচ্চাদের মতো ভয় পেও না তো। তুমি আমার কথা বিশ্বাস করছো না? আমার কথা বিশ্বাস করছো? এটা কি একটা বিশ্বাস করার মতো কথা? একটা লোককে শুধু তুমি দেখবে আর কেউ দেখবে না। ঠিক আছে বাবা, ঠিক আছে, তবু আমি কালকে অফিস যাবার সময় খুঁজে দেখবো যে ওরকম কাউকে দেখা যায় কিনা। তুমি খামোখা এসব নিয়ে চিন্তা করো না তো। লায়লা প্রচন্ড ভীত হয়ে উঠল। প্রতিদিনই ওই লোকটা আগের চাইতে আরো কাছে এগিয়ে আসছে, কিন্তু কেউ তার কথা বিশ্বাস করে না। সে ছাড়া কেউ বুড়োকে দেখতে পায় না। সেদিন সকালে লায়লা শফিককে খুব করে রিকোয়েস্ট করলো অফিসে না যেতে। আগের দিন লায়লা দেখেছে বুড়োটা গলির ভিতর চলে এসেছে, খুবই কাছে। একা থাকার কথা লায়লা আর ভাবতেও পারছে না, কিন্তু কিছুতেই কিছু হলো না। লায়লাকে অনেক বুঝিয়ে সেদিন শফিক অফিসে চলে গেল। লায়লা চুপচাপ দরজা আটকে বসে রইল। একটু পরেই বুয়া চলে আসবে, তখন অন্তত তাকে আর একলা থাকতে হবে না। আজকে বুয়াকে বলে কয়ে সে সন্ধ্যা পর্যন্ত রেখে দেবে, এটা ঠিক করে রাখলো। হঠাৎ কলিং বেল বেজে উঠল।
বুয়া এসেছে সেই ভেবে লায়লা প্রায় দৌড়ে গেল দরজা খুলতে। দরজাটা টান দিয়ে খুলতে সে হতবাক হয়ে গেল। তার ঠিক সামনে দাঁড়িয়ে সে বুড়ো লোকটা, চোখের কোটর দুটো ভয়ঙ্কর তীব্রভাবে জল করছে। একটা চিৎকার দিয়ে লায়লা মাটিতে পড়ে গেল। তারপর আর কিচ্ছু মনে নেই তার। লায়লা, ভয় পাস না, এখন আমি আছি তোর সাথে, কেউ তোর কোনো ক্ষতি করতে পারবে না। এখনো কি ভয় লাগছে? আমার সারাক্ষণে ভয় লাগে এখন। মনে হয় কে যেন আমাকে সবসময় দেখছে, যেন আমাকে ওরা মেরে ফেলবে। কোনো ভয় নেই তোর লায়লা, এখানে সারাক্ষণে ডাক্তার আর নার্সরা আছে, একটা মাছিও তোর কোনো ক্ষতি করতে পারবে না। তুই প্রথমে একটু মনে সাহস আন, আমি তো সব সমস্যার সমাধান করছি। একটু শান্ত হ, তুই আগে একটু শান্ত হ, লক্ষ্মী বন্ধু আমার, একটু শান্ত হ। আমাকে বিশ্বাস করিস তো? এই তো দেখ তো কত মিষ্টি হাসি তোর, এভাবেই হাসবি। চলছে কুয়াশা, এবিসি রেডিও 90.2 সঙ্গে আছি শারমিন আর আমি ব্রতী, এবং খুবই ভীত অবস্থায় আছি আমরা সবাই, এবং প্রচন্ড ভয় পাচ্ছি বন্ধুরা যারা লিখেছে আমাকে এই মুহূর্তে। একজন হচ্ছে আপু খুব বেশি ভয় লাগছে, কেমন জানি লাগছে, একজন বলছে আস্তে আস্তে ভয় বাড়ছে। ঘটনা প্রতি সপ্তাহের মতো আমার অবস্থাও, আমি ধীরে ধীরে চেয়ারের ভিতরে ঢুকে যাচ্ছি। আর আমাদের এই মুহূর্তে যে বন্ধুরা জানিয়েছে যে সেখানে বৃষ্টি হচ্ছে, বিশেষ করে উত্তরার দিকে বন্ধুরা, আর ওদিকে গাজীপুরের শ্রীপুর, বর্মি ওই এলাকার বন্ধুরা জানিয়েছে যে ওদিকে নাকি বৃষ্টি হচ্ছে, এবং বৃষ্টিতে শুনতে তাদের আরো বেশি ভয় লাগছে, সেটাই জানিয়েছে তারা। আর ব্রতী পড়তে থাকা, আমি এই ফাঁকে বের করে ফেলি আমার মেসেজ বক্সে কি আছে। লিখেছে উত্তরা থেকে শুভ, ড্রিম ওয়েভারের শুভ, তো সে একটা ওয়েডিং কভার করে ফিরছে এবং এত আনন্দের পরে আজকে ভয়ের কাহিনী শুনতে পথে তার বেশ ভালো লাগছে, এবং বলছে কুয়াশার প্রত্যেকটা কাহিনী বেশ ভালো। সানমুন লিখেছে খুব ভয় লাগছে, কি করব বুঝছি না, তোমাকে শুনতে গেলে সমস্যা জিএফ এর সাথে ঝগড়া করতে হবে, আর ভয় তো আছেই, কি করব বলো তো? একটা লটারি করে ফেলো, আমার মনে হয় সেটাই ভালো। কিংবা গার্লফ্রেন্ডকে সঙ্গে নিয়েও শুনতে পারো। হ্যাঁ, দুজন মিলে একসঙ্গে শুনো। তোমার গার্লফ্রেন্ড কি লায়লার মতন ভীতু নাকি? আচ্ছা, তানহা আক্তার মিহা লিখেছে আমাদের এখানে বৃষ্টি হচ্ছে, কেমন জানি ভয় অনুভূতি লাগছে। মির্জা ছোটনের ভয় লাগছে, রাজরতন ব্যাপক ভয় পাচ্ছে আর কি। তানজু আক্তার লিখেছে আপু আমি এখন একটু করে ভয় পাচ্ছি। আর আজকে কুয়াশাটা খুব জোশ হচ্ছে লিখে পাঠিয়েছে মিজানুর রহমান। আর মিজানুর রহমান না, আরো অনেক বন্ধু আজকের ঘটনার মধ্যে পুরোপুরি ডুবে গিয়েছে। রিয়াদের লিখেছে ভয়ে তো অবস্থা খারাপ। আরো দেখো কি হয় সামনে। আমার মনে হয় আমরা আরো কিছুক্ষণ কথা বলবো, আর এসএমএস পড়বো নাকি আমরা গল্পে চলে যাই? তবে রিয়াদের কথাটা বলে যায় যে রিয়াদ বলছে যে ভূত আর অদ্ভুত এক জিনিস নয়, এটা নীলু আপা যে বলেছিলেন ঠিকই বলেছিলেন। আমরা কিন্তু বলিনি যেটা ভূতের গল্প, আমরা বলেছি রহস্যের গল্প। কুয়াশায় রহস্য থাকে, কুয়াশায় যে ভূত থাকে তা কিন্তু না। এটা ধরে নিতে হবে যে যেভাবে নেয়। কেউ যদি মনে করে অদ্ভুত কোন ঘটনার মধ্যে আমি ভূত দেখছি, তাহলে সে ভূত দেখবে, আর যদি কেউ মনে করে অদ্ভুত ঘটনার মধ্যে আমি রহস্য দেখছি, তাহলে সে রহস্য দেখবে। ঠিক আছে, আমরা কথা বলছি না, ফিরে এসে কি আমরা সরাসরি কাহিনীতে চলে যাব? আমার মনে হয় আমাদের সময় হবে না, আমরা পুরো কাহিনীটা আমরা এরপরে এসে একদম সরাসরি কাহিনীতে চলে যাব। তাই যারা সঙ্গে আছেন সঙ্গেই থাকুন। হ্যাঁ, আর লিখতে থাকুন আমাদেরকে যে কোনো মোবাইল থেকে 89209 নম্বরে। গল্প শুনে আপনাদের সব খুদে বার্তা পড়া হবে। ব্রতী এবং শারমিন আছি এবিসি রেডিও 90.2 কুয়াশার রহস্যের গল্প নিয়ে। আর আমাদেরকে এসএমএস পাঠাবার ঠিকানা আরো একবার বলছি 8920 এবং abcradiobd.fm login/message।
আর RJ শারমিনের ফ্যান পেজ এবং এবিসি রেডিও FM 89.2 এর ফ্যান পেজ। সঙ্গে থাকুন। কুয়াশা কুয়াশা লায়লার মুখে এসব ঘটনা জেনে নীলু আপা খুব চিন্তায় পড়ে গেলেন। ভূত বলে তো কিছু থাকতে পারে না, তাহলে সমস্যাটা আসলে কি? অনেক ভেবে তার মনে হলো লায়লার সমস্যাটা তিনি একটু একটু করে বুঝতে পারছেন। যদিও নীলু আপা মনোরোগ বিশেষজ্ঞ না, তারপরেও লায়লার ভয় পাওয়ার প্যাটার্নটা দেখে নীলু আপার মনে হলো এটা কোনো ক্রনিক মেন্টাল ডিজিজ। ছোটবেলা থেকেই ওর ভয় পাবার যে ধরন, তার সাথে এটা অনেকটাই মিলে যায়। এরপর আবার ওর উপর দিয়ে যে কষ্ট গেছে, ওর বাবা মা সিনিয়র রোগীদের মধ্যে একটা ধারণা গেঁথে যায় যে কেউ তাকে মেরে ফেলবে বা তার কোনো ক্ষতি করবে। এ কারণে সারাক্ষণই তারা প্রচন্ড ভয়ের মধ্যে, একটা এনজাইটির মধ্যে থাকে। এমনকি খুব কাছের মানুষদেরও সন্দেহ করা শুরু করে। লায়লার মধ্যেও সেই লক্ষণগুলো দেখা যাচ্ছে, আর ওর ব্যক্তিগত হিস্ট্রিও ব্যাপারটাকে সাপোর্ট করে। আসলে সব মানুষের মাঝেই কম বেশি এরকম কিছু মানসিক সমস্যা থাকে, কিন্তু অসুখে পরিণত হয় না। দুর্বল মনের মানুষরা সহজে এই রোগটার শিকার হয়ে যায়। লায়লার উপর প্রচন্ড মানসিক চাপ পড়তো যখন ও একা থাকতো। দিনের পর দিন একা থাকতে থাকতে ওর মনের গভীরে ভয়টা আসলে ঢুকে গেছে। তার মানে কি ও আর ভালো হবে না? না না না, ভয় পাবার কিছু নেই। এই অসুখটা একদম পুরোপুরি সেরে ওঠা সম্ভব না হলেও নিয়ন্ত্রণে রাখা সম্ভব। আমি কিছু ওষুধ লিখে দিচ্ছি। আচ্ছা, এগুলো ঠিক মতো খাবার কথা মনে করে রাখতে হবে, ও তো বুঝবে না। আর রোগীর মানসিক কোনো চাপ দেওয়া যাবে না। এ ধরনের কেসে সাধারণত মনের চাপ বেশি হলে কোনো কোনো ক্ষেত্রে আবার সুসাইডও করে বসে না। আর কাজেই রোগীর দিকে খেয়াল রাখতে হবে। অনেক ধন্যবাদ ডাক্তার আপনাকে। ওকে ওকে, ঠিক আছে। এর মাঝে লায়লার হাজবেন্ডের সাথে নীলু আপা কথা বললেন। তাকে ভালোভাবে বুঝিয়ে বললেন লায়লার সমস্যাটার কথা, কিভাবে তার দিকে খেয়াল রাখতে হবে। শফিক সব শুনে প্রথমে খুব গম্ভীর হয়ে গেল। আপনি নিশ্চিত যে সমস্যাটা মানসিক? আপনি আপসেট হবেন না। এমন না যে লায়লা পাগল হয়ে গেছে, ব্যাপারটা আসলে সেরকম কিছু না। এটা অতিরিক্ত মানসিক চাপের একটা লক্ষণ। যেহেতু ও একটু ভীতু স্বভাবের ছিল, কাজেই একা একা টানা এত লম্বা সময় থাকাটা একটা বিরূপ প্রভাব ফেলেছে। ও কি বাসায় যেতে পারবে আমার সাথে? হ্যাঁ, অবশ্যই পারবে। ও এখন স্বাভাবিকই আছে, শুধু ওর একটু যত্ন নিতে হবে। রাগারাগি করা যাবে না বা ওকে অবিশ্বাস দেখানো যাবে না, আর একেবারেই একা রাখা যাবে না। কিন্তু আমি তো একটা চাকরি করি, চাইলেই তো সারাক্ষণ বাসায় থাকতে পারবো না। এখন অবশ্য কয়েকটা দিন ছুটি নিয়েছি, কিন্তু যখন ছুটি শেষ হয়ে যাবে তখন কি করব? আপনি একটা কাজ করুন, ওকে দেখাশোনার জন্য বাসায় একটা মানুষ রাখুন। একা থাকাটা ওর জন্য খুবই রিস্কি। আপনি চাইলে আমি সেরকম মানুষ ঠিক করে দিতে পারি। না না, তা দরকার হবে না। আপনি ঠিকই বলেছেন, আমার আসলে আগেই এটা করা উচিত ছিল। ব্যাপারটা আমি খেয়াল রাখবো। আমাদের বাসার বউকে বললেই হবে আমি অফিস থেকে ফেরা পর্যন্ত ওর সাথে থাকবে। মানে আমার ধারণা তাতে ক্ষতি হবে আরো লালার। আগের বুয়াটাকে রাখবেন না, ছাড়িয়ে দিন, নতুন একটা বুয়া রাখুন। অবশ্যই বলে দেবেন যেন ভূতপ্রেত জাতীয় কোনো কিছু নিয়ে গল্প করার অভ্যাস তার না থাকে। আরো বেশ কয়েকদিন লায়লার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করার পর
নীলু আপা তাকে বাসায় যাবার অনুমতি দিলেন। ও বেশ ভালো হয়ে উঠল এবং নীলু আপা শুনলেন যে সে ওষুধপত্রগুলো ঠিকঠাক মতন খাচ্ছে, নিজেই নিজের ওষুধ খাবার কথা মনে করছে। সবই খুব ভালো লক্ষণ। তার মানে সে নিজেও বুঝতে পারছে যে সমস্যাটা ছিল ওর মানসিক ভয়, ও সেটাকে কাটিয়ে উঠছে আস্তে আস্তে। একদিন ওর বাসায় গিয়ে তাকে দেখেও আসলেন। বাসাটা একেবারেই বিশেষত্বহীন, ভালো লাগার মতো কিছুই নেই, তবে নিরিবিলি, সেটা ঠিক। এই বাসাটা ছেড়ে দিলেই মনে হয় ভালো হয়। সেটা শফিককে বলবেন বলে ঠিক করলেন নীলু আপা। শফিক বাসায় ছিল না, নতুন একটা বুয়া রাখা হয়েছে, খুব নরম স্বভাবের। সব মিলে ভালোই আছে লায়লা। তো এভাবেই কেটে গেল বেশ কয়েকটা দিন। সেদিন সন্ধ্যায় নীলু আপা হাসপাতালে ডিউটি দিচ্ছিল। এমন সময় একটা ফোন পেলেন তিনি। ফোনটা ছিল শফিকের। পাগলের মতো কাঁদছে, আর কাঁদতে কাঁদতে সে খবরটা দিল যে লায়লা মারা গেছে। লায়লাকে ওর ঘরে মৃত অবস্থায় পাওয়া গেছে। কিভাবে হলো, কি করে মারা গেল, কিচ্ছু বলতে পারল না শফিক। অদ্ভুত কাহিনী, যেখানে লায়লা হঠাৎ ভালো হয়ে যাচ্ছিল, এটা কি হঠাৎ করে তার একটা বিনা মেঘে বজ্রপাতের মতন মারা গেল। এটা কিভাবে হঠাৎ করে? আর যেখানে মেয়েটা আবার হাসি খুশি হয়ে যাচ্ছিল, আবার একটা নর্মাল লাইফে ফিরে আসছিল, মানে রহস্য কাটতে না কাটতে আরেকটা রহস্যের মধ্যে ঢুকে পড়া। অদ্ভুত না বিষয়টা? আর হঠাৎ করেই এরকম একটা, যেটা বলছিল শারমিন, বিনা মেঘে বজ্রপাত, মানে আমি শুনতে শুনতে ভাবছিলাম যে যাক, এবার বোধহয় আমরা একটা হ্যাপি এন্ডিং এর দিকে যাচ্ছি। দেখা যাক হ্যাপি এন্ডিংই হয় নাকি আনহ্যাপি এন্ডিং হয়, অথবা কোনোটাই না হয়। এমনও হতে পারে কোনো এন্ডিংই হলো না, একটা রহস্যের মধ্যে আমরা থেকে গেলাম, সেটাও সম্ভব। কিছুই বলা যায় না। আমাদের হাতে সময় আছে কিছুটা। আমার মনে হয় কয়েকটা SMS পড়ে আমরা এই পর্যন্ত তো শুনলাম। একটুখানি এই পর্যন্ত খুব ভয় পাচ্ছেন সবাই, আমি জানি, আমি প্রচুর লেখা পাচ্ছি। ভয়টাকে একটু কাটিয়ে উঠুন, তারপর বাকি গল্পটা ফিরে যে আমরা একটু স্বাভাবিক হয়ে বসি। মনে হয় একটু পানি টানি খান সবাই, ব্রেক দরকার, একটু ব্রেক দরকার। মানে এতটা ভয় একসঙ্গে নেওয়া যায় না। তারপর আমরা বাকিটা শুনবো। আবার একটু SMS পড়ে কি SMS এসছে। রোমান লিখেছে মগবাজার থেকে, একটা কথা না জানিয়ে পারলাম না। অন্যান্য দিন সে বারান্দার দরজা খোলা রেখে ঘুমায়, কিন্তু সোমবার রাতে কুয়াশা শুনতেই দরজা লাগিয়ে দেয়। ঘুমানো তো দূরের কথা। অনেকেই ভয় পায়, আমাকে অনেকেই বলেছে যে আপনার প্রেম রোগ খুব মজা লাগে, আর কুয়াশা খুব ভালো লাগে, কিন্তু না খুব ভয় লাগে। খুব ভয় কিনা ডিফারেন্ট একদম। এবং ভয়ের মজার বিষয় হচ্ছে, মজার বিষয় না, দুঃখের বিষয় বলবো, যে আমি এবং ব্রতী দুজনে রাত 2টার সময় বাড়ি যাই, এরকম একটা ভয়ের গল্প শুনিয়ে সবাইকে, নিজেরাও ভয় পেয়ে এবং দুজনকে একা ঘুমোতে হয়। এবং প্রতি সোমবার রাতে আমি টেবিল ল্যাম্প জ্বালিয়ে ঘুমাই। আমার বাসার নিচে অনেকগুলো গার্ডেন লাইট আছে, তো এমনিতে অন্যান্য দিন বিরক্ত লাগে কেন এত আলো, কিন্তু সোমবার রাতে মনে হয় না, দরকার আছে। যাই হোক, রাশিয়ার সেন্ট পিটসবার্গ থেকে লিখেছে মাহমুদুল হাসান, আজকে ফ্ল্যাটে আগে চলে এসেছে এবং অনেকদিন পর রেডিওতে লগ ইন করে কুয়াশা শুনছে। ঢাকার মতো ওখানে বৃষ্টি না হলেও হাড় কাঁপানো ঠান্ডা। 3000 স্কোয়ার ফিটের বাসায় এসে একা একা, কনকনে ঠান্ডা এবং ভয় পাচ্ছি একটু একটু। আর বলছে ভালোই লাগলো, কিপ ইট আপ। অনেক ধন্যবাদ। আর লিখেছে ফারহানা হক আশা, ফ্যান পেজে লিখেছে, আপনি এটা কি হলো, লায়লা কিভাবে মারা গেল? ভয়টা তো শেষ, লায়লা মারা গেলে ভয়টা শেষ কি করে বুঝলে তুমি? লায়লা কিভাবে মারা গেল? ভালো তো, আর যদি ভয় শেষই হয়ে যায় তাহলে তোমাদের জন্য ভালো। তোমরা যারা ভয় পাচ্ছেন, এই ভয়ের রেশ পুরো দিন থাকবে, পুরো রাত থাকবে। তো ঠিক আছে, আমরা গল্পে চলে যাই। সময় খুব কম, আমরা মনে একটু বেশি কথা বলে ফেলেছি। আমরা দেখি লায়লা মারা যাওয়ার পর আসলে কি লায়লা মারা গেল নাকি হঠাৎ করে এরকম একটা খবর বা ভুল খবরও তো হতে পারে, তাই না? ঠিক আছে, আমরা গল্পে চলে যাচ্ছি। কুয়াশার আবারও বলছি, আমাদেরকে লিখে পাঠাবার ঠিকানা যেকোনো মোবাইল ফোন থেকে 8920 এবিসি রেডিওর ফ্যান পেজ, এবিসি রেডিও FM 89.2, আরজে শারমিনের ফ্যান পেজ এবং এবিসি রেডিও pd.fm login/message, এখানে মেসেজ পাঠানো যেতে পারে। আর যেকোনো মোবাইল থেকে 8920 তো আছেই। সঙ্গে আছি ব্রতী এবং শারমিন। সঙ্গে থাকুন কুয়াশায়, এবং শুনছেন এবিসি রেডিও FM 90.2। কুয়াশা কুয়াশা
নীলুআপা একেবারে হতভম্ব হয়ে গেলেন। এ কি হলো? এত চেষ্টা করলেন তিনি, তারপরে তিনি বাঁচাতে পারলেন না লায়লাকে। ওষুধপত্র চলছে, ও তো ভালো হয়ে যাবার কথা, মাঝখান দিয়ে সব কি হয়ে গেল? নীলুআপার কিছুতেই বিশ্বাস হচ্ছিল না যে লায়লা মারা গেছে। শফিককে জিজ্ঞেস করে জানা গেল সে অফিসে ছিল, নতুন বউটা বাসায় ছিল। দুপুরে খাবার পর লায়লা নাকি বেশ কিছুক্ষণ ঘুমোয়, নানা রকম ওষুধপত্র খায়, সেই কারণেই হয়তো বা। সেদিনও একইভাবে খেয়েই লায়লা শুতে গেছে, বুয়ার তাকে বিরক্ত করেনি। শফিক ফিরলে পরে বুয়া লায়লাকে ডাকতে গিয়ে দেখে যে তার শরীর পুরোপুরি ঠান্ডা। ভয়ে বুয়াটা চিৎকার দেয়। লায়লার পোস্টমর্টম করা হলো। পোস্টমর্টমের রিপোর্টে জানা গেল হার্ট ফেল করেছে। বোঝাই যাচ্ছে যে ঘুমের মধ্যেই সে আবারও প্রচন্ড ভয় পেয়েছিল। দুর্বল শরীরে সেটা সামলাতে পারেনি। কিন্তু নীলুআপার মন কিছুতেই মানতে চাইছিল না। কি করে সম্ভব? এত চেষ্টা করেও তাকে বাঁচাতে পারল না। লায়লাকে সে কথা দিয়েছিল যে সে পাশে থাকতে লায়লার কোনো ভয় নেই। নীলুআপা ভীষণ মন খারাপ করলেন, কারণ সে তার কথা রাখতে পারেনি। লায়লা ভয় পেয়েই মারা গেছে। নিজেকে লুজার মনে হতে লাগলো তার। নীলুআপা একেবারে ভেঙে পড়লেন। আবার একটা কেমন যেন সন্দেহ হচ্ছিল তার মনের মধ্যে, কিন্তু সেই সন্দেহের প্রমাণ কিছুই ছিল না। কিছু একটা রহস্যজনক ব্যাপার আছে যেটা নীলুআপা বুঝতে পারছিলেন না। কি দেখে লায়লা এত ভয় পেল? লায়লা কি খুন হয়েছে? কিন্তু কিভাবে? কেউ কি ওকে ভয় দেখিয়েছিল? কিন্তু কেন? সহজ সরল এই মেয়েটিকে হত্যা করেই বা কি লাভ, ভয় দেখিয়েই বা কি লাভ? কোনো ব্যাপারই মিলছে না। লায়লা যখন মারা যায় বাড়িতে কেউই ছিল না, শুধু ওই বুয়া ছাড়া। বুয়াটাকে জিজ্ঞাসাবাদও করা হয়েছে, কিন্তু সন্দেহ করার মতন কিচ্ছু পাওয়া যায়নি। বুয়াটা এতই সরল সোজা যে তাকে সন্দেহ করাটা একটা হাস্যকর। আর কাজের বুয়ার লাভটাই বা কি লায়লাকে মেরে? নানা কিছু ভাবতে ভাবতে ভীষণ মেন্টাল স্ট্রেসে নীলুআপা কিছুটা অসুস্থ হয়ে পড়লেন। সেদিন সন্ধ্যায় হাসপাতালে বসে ভাবছিলেন কয়েকটা দিন ছুটি নিয়ে নেবে। এত স্ট্রেস আর সে নিতে পারছে না। এমন সময় নার্স ছুটে আসলো। ম্যাডাম জলদি আসেন, একজন লোক এসে দারুণ পাগলামি করছে আর আপনাকে খুঁজছে। কোনো কিছু ভাবার সুযোগ না পেয়েই দৌড়ে গেলেন নীলুআপা। গিয়ে দেখলেন শফিক বসে আছে, দুই হাতে মাথার চুল খামচে ধরে রেখেছে, চোখে উদ্ভ্রান্তের দৃষ্টি। নীলুআপাকে দেখে পাগলের মতন হড়বড় করে বলল, এই যে আমি আপনাকেই খুঁজছি, আমাকে দেখে বলুন তো, আমাকে দেখে কি পাগল পাগল মনে হয়? কি হয়েছে শফিক ভাই? আমি তো কিছু বুঝতে পারছি না, আপনি এরকম করছেন কেন? আমি একটা বুড়োকে দেখছি কয়েকদিন ধরে, রোজ বাসার গলির সামনে হাঁটাহাঁটি করে, রোজ একটু একটু করে এগিয়ে আসছে। কি বলছেন এসব? হ্যাঁ, আমি ঠিকই বলছি, রোজ একটু একটু করে এগিয়ে আসছে। আমি দেখতে পাই, আর কেউ দেখে না। রাস্তার মানুষদের ধরে জিজ্ঞেস করি, কেউ দেখে না। কিন্তু তা কি করে সম্ভব? আমারও তো প্রশ্ন তাই। এইসব লায়লার দেখার কথা, আমার তো দেখার কথা না। ও তো অনেক আগেই চলে গেছে। কে অনেক আগে চলে গেছে? ওই বুড়ো, সে তো চলে গেছে। এই লোকটা সে লোকটা নয়, এটা অন্য লোক। তাহলে এখন যাকে দেখি সে কে? আমি তো পাগল হয়ে যাচ্ছি। মানে আপনার কথা আমি তো কিছুই বুঝতে পারছি না শফিক ভাই। বুড়ো তো অনেক আগেই চলে গেছে, কোন লোকটা? কে? আপনি কি করে, মানে কি বলতে চান আপনি? আরে কোথায় যাচ্ছেন শফিক ভাই?
ভাই, আপনি একটু ঠান্ডা হন। আমি ছাড়া আর কোনো ডাক্তার এখানে আসছে না। আমি আপনার চিকিৎসা করব। আমি আমি আপনাকে কয়েকটা কথা বলবো। হ্যাঁ বলেন, কোনো সমস্যা নেই। আপনি প্রথমে একটু শান্ত হন। আপনি তো একদম ছটফট করছেন। আমার সময় নেই, আমার হাতে খুব সময় কম। কথাগুলি আপনার মনোযোগ দিয়ে শুনবেন। সময় কম হবে কেন? শফিক ভাই, আপনি একটু ঠান্ডা হন তো, সব ঠিক হয়ে যাবে। কথার মাঝখানে বাধা দিবেন না। আমি যে কথাগুলো আপনাকে বলছি সেগুলো আপনার জানা অনেক দরকার, আর কেউ যেন জানতে না পারে। কেউ জানবে না। আপনি সব খুলে বলুন। কি বলেছিল সেদিন শফিক নীলু আপাকে? এমন একটা কথা যা জানলে মানুষ অবিশ্বাসে থমকে যাবে, ভাববে মানুষও এমন হতে পারে। লায়লা মারা যায়নি, লায়লাকে খুন করা হয়েছে। আর যে লোকটা ওকে ছেলে দিয়েছে নিষ্ঠুর মৃত্যুর কোলে, সে আর কেউ নয়, লায়লার স্বামী শফিক। লায়লা হার্ট ফেল করেনি, ঘুমের মধ্যে ভয় পেয়েও মারা যায়নি। কারণ যে বুড়ো লোকটা ভয় দেখাতো, সে ছিল শফিকেরই লোক। পুরো ঘটনাটাই ছিল শফিকের সাজানো। সেদিন বাসার পুরনো বুয়াটা যে ভয়ের গল্প শুনিয়ে লায়লাকে ভয় দেখিয়েছিল, সেটা সেদিন রাত্রে লায়লা শফিককে বলেছিল। আর সেটা শুনেই শফিকের মাথায় এই প্ল্যানটা আসে। লায়লা যেহেতু ভীতু মেয়ে, আর বাসাটারও এমন একটা ভুতুরে কাহিনী আছে, সেই ভয়কে কাজে লাগিয়েই নিজের উদ্দেশ্য হাসিল করার কথা চিন্তা করে শফিক। প্রথমে রাত্রে লায়লা ঘুমিয়ে পড়লে পানির কল বারবার নিজেই খুলে রেখে সে লায়লার মনে একটা ভয়ের আবহ সৃষ্টি করে। একটা বুড়ো মাদকাসক্ত লোককে সে ভাড়া করে লায়লাকে ভয় দেখানোর জন্য। কারণ সে চাইছিল সবাই জানুক লায়লা প্রচন্ড ভীতু। সে সবসময় কল্পনায় ভূত দেখতে পায়। সে কারণেই তাকে ডাক্তার দেখানোর ব্যবস্থা করে। সাইকিয়াট্রিস্ট যখন নিশ্চিত করে লায়লার আসলে মানসিক সমস্যা হচ্ছে, তখন সে আরো খুশি হয়ে যায়। সে চাইছিল লায়লাকে মানসিক রোগী আর ভীতু হিসেবে প্রমাণ করতে, এবং সেটা সে করতেও পেরেছিল। লায়লাকে হাসপাতাল থেকে বাড়ি নিয়ে যাবার আগেই সে ওই বুড়োটাকে বিদায় করে দেয় টাকা পয়সা দিয়ে আর ভয় দেখিয়ে। আর এটাও বলে যে পুলিশ কেস হয়ে গেছে, এখন গা ঢাকা দিয়ে থাকতে হবে। তারপর শফিক বাস্তবায়ন করে তার এতদিনের প্ল্যান। তারা কেমিস্ট বন্ধুর কাছ থেকে জোগাড় করে পটাশিয়াম সায়ানাইড, আর সেই বিষ ভরে রাখে লায়লার খাওয়ার ক্যাপসুলের মাঝে। সে জানতো এই ওষুধ খাওয়া হবে যখন সে বাড়ি থাকবে না, তাই কেউ তাকে সন্দেহ করতে পারবে না। লায়লা মারা যাবে ঘুমের মধ্যে। কি নিষ্ঠুর মৃত্যু! শফিক অসম্ভব চালাক একটা ছেলে। নিজেকে বাঁচানোর সব প্রস্তুতি নিয়েই সে এগিয়েছে। এমনকি কেউ তাকে সন্দেহ করতে পারেনি, এবং পোস্টমর্টমেও কিছু ধরা পড়েনি। শফিক অনেক পড়াশোনা করত, তাই সে জানত মৃত্যুর 2 ঘন্টার মধ্যে পটাশিয়াম সায়ানাইডের সব চিহ্ন মৃতদেহের শরীর থেকে মিলিয়ে যায়। মনে হয় যেন ভিকটিম হার্ট ফেল আবার স্ট্রোক করে মারা গেছে। এদেশের পোস্টমর্টমে সে বিষের চিহ্ন ধরার মতন উন্নত প্রযুক্তি নেই, তাই এই বিষকেই খুন করার জন্য বেছে নিয়েছিল শফিক। কিন্তু কি অপরাধ ছিল লায়লার? কোন দোষে এতগুলো বছর সংসার করার পরও এভাবে মরতে হলো তাকে? কারণ
খুবই অদ্ভুত পরিণতি এবং খুবই রহস্যময় একটি পরিণতি, যেটার জন্য আমার মনে হয় কেউই প্রস্তুত ছিলেন না, বিশেষ করে আমি। হ্যাঁ, তুমি প্রতিবারই গল্প জানো না, আমার সঙ্গে থাকো, আমিও তোমাকে কিছুটা বোকা বানিয়ে রাখি বা অন্ধকারে রাখি। হ্যাঁ, প্রতিবার শেষ মুহূর্তে এসে এত বড় একটা ধাক্কা শারমিন আমাকে দেয়। তারপর শুধু তুমি ধাক্কা খাও না, প্রতিটি বন্ধু ধাক্কা খাচ্ছে, অনেকে লিখেছেন। আমাদের গল্প আজকে এখানেই শেষ হয়ে গেছে। সবার আমি বন্ধুদেরকে একটা প্রশ্ন করতে চাইছি যে শফিক খুন করেছিল লায়লাকে, তার পরকীয়া প্রেমের কারণে লায়লাকে জীবন দিতে হয়েছিল শফিকের হাতেই। এত চমৎকার করে ঘটনা সাজিয়েছিল শফিক, কিন্তু শেষ পর্যন্ত শফিক শেষ রক্ষা করতে পারল না, আত্মহত্যা করলো। শফিক কি পাগল হয়ে গেছিল, নাকি শফিক আসলে সে বুড়ো লোকটাকে শফিক সত্যিই দেখতে পেত সে যখন নীলুর কাছে গিয়েছিল, নীলু আপার কাছে গিয়েছিল? কিছু না কিছু তো দেখতে পেয়েছিল। এই জিনিসটা আমাকে খুব ভাবাচ্ছিল। এই পর্যন্তই জানি গল্প, এই জিনিসটাই আমাকে সবসময় ভাবায় যে আসলে কি ছিল, কেন শফিক আত্মহত্যা করতে গেল, আর তার মনের অবস্থা কি ছিল। শফিকের মারা যাওয়ার সাথে সাথে কিন্তু এই ঘটনা থেকে কোন ধরনের উত্তর পাওয়ার সম্ভাবনাও শেষ হয়ে গিয়েছিল। এবং শফিক বলছিল সে বুড়ো লোকটাকে দেখতে পায়, সেটা হয়তো সে বাঁচবার জন্য তখন বলেছিল, ঘটনাটা সাজাবার জন্য, সেটাও হতে পারে। আবার আমার কেন জানি মনে হচ্ছিল হয়তো সেই দেখছিল বুড়োটাকে, হয়তো সে সত্যি কি দেখেছিল বুড়োটাকে, সেটা দেখতে দেখতে সে হয়তো লায়লার মতো ভয়ে একসময় পাগল হয়ে যায়, অথবা একটা অপরাধ বোধ থেকেও সে পাগল হতে পারে, সেরকমও হতে পারে। কিংবা এমন হতে পারে সে আসলে পাগল না হয়ে অপরাধ বোধ থেকে আত্মহত্যা করেছে, হয়তো সে আর নিতে পারেনি। যে শেষে যে কথাটা ছিল নীলু আপার মুখ থেকে আমরা যে কথাটা শুনছিলাম, যে প্রকৃতি তার আপন নিয়মে শফিককে উপযুক্ত শাস্তি দিয়েছে, আর নিরপরাধ একটা মানুষের জীবন নিয়ে পৃথিবীর কেউ কখনো ভালো থাকতে পারেনি, পারে না। আসলে কোনো মানুষকে, নিরপরাধ মানুষকে যদি কেউ খুন করে, হয়তো কোনো না কোনো কোথাও না কোথাও এমন একটা ছোট্ট একটা ক্লু থেকে কিন্তু বেরিয়ে আসে অপরাধী, এবং তার শাস্তিও হয়। আমরা গত সপ্তাহে দেখেছি সালেহা মার্ডার কেসে যে ইচ্ছে করলে কিন্তু, যেহেতু ডক্টর ইকবালের মেডিকেল কলেজে যথেষ্ট প্রতিপত্তি ছিল, অনেক ইনফ্লুয়েন্স ছিল, সে সেটা কাজেও লাগিয়েছিল, কিন্তু তারপরেও কিন্তু তাকে শাস্তি পেতে হয়েছিল, সে কিন্তু পার পায়নি। সেটাই। আর আমরা তো একটা জিনিস জানি যে আগে হোক পরে হোক একটা না একটা পর্যায়ে গিয়ে যে পাপ করছে কিংবা যে খারাপ কাজ করছে তাকে শাস্তিটা পেতেই হবে, এরকমই হয়ে আসছে। আমার মনে হয় আমরা কথা না বলে আরো যারা বন্ধুরা লিখেছে আমাদেরকে, আমরা কয়েকটা SMS পড়ে আমরা একটা খবরে চলে যাবো, ফিরে এসে আবার বাদ বাকিদের SMS গুলি পড়ছি। এই মুহূর্তে কি আছে বলতে পারছি না। শারমিন, কল্যাণপুর থেকে পলাশ বলেছে পানি পড়ার কথা শোনার পরই পাশের বাড়ির ট্যাঙ্কি থেকে পানি পড়ার সাউন্ড শুনতে পেয়েছে, কিন্তু বের হয়ে দেখে কোনো পানি নেই। এটা নাকি সত্য ঘটনা? ভাববার বিষয়, আসলে ভাববার বিষয়। হ্যাঁ, আসলে কি? আচ্ছা, গ্রামে গিয়েছে ডক্টর জাহাঙ্গীর ব্রাহ্মণবাড়িয়া থেকে লিখেছে, দোতলার জানালাগুলো বন্ধ করে দিল আমাদের শুনতে শুনতে। কতটা সাহসী সে বুঝাই যাচ্ছে আর কি এই কথা শুনে। ফাহিম মগবাজার থেকে বলছে আজকের কাহিনী চরম, এবং তাদের বাসায় কারেন্ট চলে গিয়েছে। খুব ভালো, একদম উপযুক্ত পরিবেশ। ফামিদা খিলগাঁও থেকে স্ট্রোক করবো তো শারমিন আপু, এত ভয় দেখাচ্ছ কেন? খুব ভয় কি লেগেছে আমার অবশ্য আজকে তো বেশি ভয় লাগেনি, আমার কোনোদিনও ভয় লাগে না আসলে। আমি অত্যন্ত সাহসী বলেই কুয়াশার আয়োজন করার মতন সাহস পেয়েছি। আমি অত্যন্ত সাহসী, বেশি বলে দেখা গেল আজকেই ভয় পাচ্ছি। না শারমিন, ভয় পেও না, তুমি ভয় পেলে আমাকে রক্ষা করবে। তাইফ লিখেছে মুন্সিগঞ্জ থেকে, আমাদের ইমেইল অ্যাড্রেস kuasha@gmail.com। ডাউনলোড লিংক হচ্ছে এবিসি রেডিও FM 89.2 এর ফেসবুক পেজে একদম স্পষ্টভাবে দেওয়া আছে। আরেকটা ব্যাপার, এবিসি রেডিও BD.FM এই ঠিকানায় ঢুকে সংগ্রহশালা যেই ট্যাব রয়েছে সেখানে ক্লিক করলেই পাওয়া যাবে। ফ্যান পেজের লিংক হচ্ছে facebook.com/ABC Radio FM 89.2 এবং facebook.com/RJ Sharmin। সাববিনা ফার্মগেট থেকে জানতে চাইছিল। মিরপুর 11 থেকে এফ রহমান, অনুষ্ঠানের লক্ষ্য ও উদ্দেশ্য কি? অনুষ্ঠানের লক্ষ্য আর উদ্দেশ্য কি? একটা রহস্যের গল্প বলছি, রহস্যের সমাধানটা দেবার চেষ্টা করছি। উদ্দেশ্য হচ্ছে একটু ভয় দেখানো, কিন্তু তারপরে ভয়টা যাতে কেটে যায় তার জন্য একটা সমাধান খুঁজে পাওয়া, এটাই হচ্ছে, আর অন্য কোনো কারণ নেই। আরো সবাইকে
একটা অন্যরকম আনন্দ বলবো না, ভালো লাগে, অনুভূতি দেওয়া। অনুভূতি দেয়। যাই হোক, যে বন্ধুরা সঙ্গে আছে প্রচুর খুদে বার্তা জমে আছে, আমরা মনে ফিরে এসে হয় পড়ছি খবরটা একটা শুনে খবরের আসি। পর। ছোট্ট একটা খবর, কোথাও যেও না কেউ। আর এই ফাঁকে যদি কিছু লিখতে চাও, ঝটপট লেখার ঠিকানা 8920 যে কোনো মুঠোফোন থেকে, অনলাইন abcradio.bd.fm/message, ফেসবুকে facebook.com/abcradiofm89.2 এবং facebook.com/rjsharmin SHARMEN। কুয়াশা চলছে, সঙ্গে আছে শারমিন এবং ব্রতি, এবং শুনছেন এবিসি রেডিও FM 90.2। কুয়াশা 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 আছি শারমিন, শারমিনের সঙ্গে আছি ব্রতি। আর শুনছেন এবিসি রেডিও FM 90.2। এসআই সোহেল লিখেছে, ঘটনার সাথে যারা অ্যাক্টিং করেছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, সুপার কম্বিনেশন, থ্যাঙ্কস টু অল অফ ইউ সোহেল। আচ্ছা, আমি নামগুলি বলে দিচ্ছি। আজকে যে কাহিনীটি আমরা শুনলাম, রহস্যের কাহিনীটি, এই কাহিনীটি আমাদেরকে মানে স্ক্রিপ্ট করেছেন, কাহিনীটি আমাদেরকে দিয়েছেন সিফাত মাহমুদ। আর লাইলার চরিত্রে অভিনয় করেছেন সাকি, নীলু আপার চরিত্রে অভিনয় করেছে মৌমিতা, শফিকের চরিত্রে অভিনয় করেছেন হাসান তারিক তুষার, বুয়ার চরিত্রে অভিনয় করেছেন সীমা, আর সাইক্রেটিস্টের ভূমিকায় অভিনয় করেছেন নাহিদ নেওয়াজ, আর রাবুর চরিত্রে সাফরিন, এবং সাউন্ডে ছিলেন যথারীতি সবসময় যিনি থাকেন খালিদ বিন ফাইজুর। অসাধারণ সাউন্ডের জন্য তাকে আরেকবার ধন্যবাদ জানাচ্ছি। ঘটনার ন্যারেশনে শারমিন এবং ভয় পাওয়ার ভূমিকায় ব্রতি। আর আরো লিখেছেন, আপু ব্রতির ভয়েস নাইস, আমার বোনের মতন। আচ্ছা, এমডি ফয়সাল রানা লিখেছে, আপু চোখের পানি ধরে রাখতে পারলাম না, আসলে শেষটা খুবই হৃদয় বিদারক। আর ফারহানা হক আশা লিখেছেন, আপনি আজকে স্টোরিটা চরম হয়েছে, ভয় পেয়েছিলাম, তবে এতটুকু শান্তি, লায়লার হত্যাকারী শফিক নিজের পাপের শাস্তি নিজেই দিয়েছে। আসিফ জামান লিখেছেন, খুব বৃষ্টি হচ্ছে, গল্পটা শুনতে মজা লাগলো। অর্ক এফ লিখেছেন, কি হলো এটা। আচ্ছা, তানজু আক্তার লিখেছেন, আপু প্লিজ বলো না স্টোরিটা কি রিয়েলি, পরে বলবো। আসিফ জামান লিখেছেন, আপু জাস্ট অসম, কি বলবো ভাবতে পারিনি এমন একটা কাহিনী হবে। ফারহানা কাশা আরো লিখেছেন, আপনি স্টোরিটা এভাবে শেষ হবে তা ভাবতে পারিনি, আসলে এটা পড়েছি আমি, দুবার এসছে। আচ্ছা, এক্সেলেন্ট এক্সাইল লিখেছেন, উফ কালকে দুপুরে ডাউনলোড করে শুনবনে, খামাখা এত ভয় পাওয়ার কোনো অর্থ হয় না। আসলেই যারা ভয় পাচ্ছেন বা ভয় পাচ্ছিলে, আমার মনে হয় পরে ইচ্ছা করলে ডাউনলোড করে শুনতে পারেন। তবে একদম টাটকা জিনিসের যে স্বাদ, সেটা কিন্তু বাসিতে কাজ হয় না, তারপরেও চাইলেই শোনা যেতে পারে। আর আমরা হরর মুভি দেখি না, তারপরে থ্রিলার মুভি দেখি না, ওগুলো তো আমরা দেখে রহস্যের। আচ্ছা, শাহপরান লিখেছে, অসম স্টোরি, আমি অনেক সাহসের সাথে শুনছি। এগুলো এসেছিল একটু আগে, আমি বলেছিলাম আমরা আজকে পুরো গল্প শুনি, তারপর সবার SMS পড়বো। রাজ রতন লিখেছেন, এখন আরো বেশি ভয় লাগছে, আসলে শেষটা কি হবে কিছু বুঝতে পারছি না। এগুলো সব আগের পাঠানো, 22 মিনিট আগে এসেছিল। আমার মনে হয় বাইরে যাওয়া হবে না আজকে আর, এত রাত্রে কোথায় যেতে তুমি জানি না। শিমুল মির্জা কিং লিখেছে, শারমিন আপু খুবই ভয় করছে, বাট সারা শরীর কাঁপছে না, বাট ঘটনাটা কি খুবই ভালো লাগছে, থ্যাংক ইউ। ফারহানা হক আশা আবার লিখছে, না আপনি আমি ভয়ে একদম শেষ, আমি এটার জন্য তৈরি ছিলাম না, আসলে কুয়াশায় ঘিরে গেছে চারপাশ, কি জানি হয়। ভয় পেলেই ভয়টাকে জয় করতে হবে, আমি এটাই বলবো। কুয়াশার শেষে ভয় তো থাকবে, কুয়াশার মধ্যে রহস্য যখন থাকবে, যেখানে রহস্য সেখানে ভয় গা ছমছমে ভাব থাকেই। আর ব্রতি, তুমি ওইখানে দেখো স্ক্রিনে প্রচুর SMS দেখতে পাচ্ছি। মোহাম্মদ মুরাদ হোসেন, অসম শো, অনিক, মুরাদ, জাহিদ, মামুন, ফুয়াদ, খালেক, মনির সব রুমমেট মিলে চট্টগ্রামের মেয়র গলি থেকে শুনছে, আর খুব ভালো লেগেছে এপিসোডকে ধন্যবাদ দিয়েছে এই আয়োজনের জন্য। আপনাদেরকে অনেক ধন্যবাদ। এসএইচ শামীম লিখেছে রবিন খান, মোহাম্মদ সবুজ ইজিপ্ট থেকে লিখেছে, চালিয়ে যাও। মাহমুদুল হোসেন লিমন লিখেছে, খুব ইন্টারেস্টিং।
আর রিফাত হোসেন লিখেছে গরমের মধ্যে কুয়াশা শুনতে খুবই ভালো লাগছে। আর প্রিন্স আনসার ভয় ঠান্ডা হয়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ। তারপরে লিখেছে সমীর আহমেদ নূর, নীলুয়াপা নাইস। তারপরে আদিল হোসেন আকাশ ভালো লাগছে বলেছে। এসআই সোহেল তো বলছে কুয়াশার একটি প্রোগ্রামের জন্য এই প্রোগ্রাম আসলে গরম আসলেই পালিয়ে যায়। ইমরান খান এপিসোডের নতুন লিসনার এবং ধন্যবাদ জানিয়েছে কক্সবাজারে আমাদের নেটওয়ার্কের জন্য এবং কুয়াশার আয়োজনের জন্য ধন্যবাদ জানিয়েছে এবিসি রেডিওকে। বুলবুল ইসলাম লিখেছে ঝরা ফুল, আজকের কাহিনীটা সে এতক্ষণে জেনে গিয়েছে। তারিকুল ইসলাম তো গত আয়োজনের কথা লিখেছে মাহনুর মামুন। আমাদের সঙ্গে আছে সাইফুল ইসলাম বরকতি। পুরো সপ্তাহে এফএম রেডিওগুলোতে যেসব আয়োজন হয় তার হতে এবিসি রেডিওর কুয়াশা সবচেয়ে সেরা প্রোগ্রাম, তাই অনেক 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 ধন্যবাদ। লিখেছে মুন্না, কুয়াশা প্রথম শুনে আমাদের ভক্ত হয়ে গিয়েছে এবং আজ থেকে প্রতিটা সপ্তাহে আমাদের সঙ্গে থাকবে, কথা দিয়েছে সোনারগাঁও থেকে। লিখেছে আহমেদ মেহেদি হাসান রাজু। তারপরে লিখেছে মোহাম্মদ শান্ত মজুমদার, লিখেছে আরআই মামুন। চিটাগাঙে এফএম একটু ঝামেলা করছে সম্ভবত, ঠিক হয়ে যাবে। হ্যাঁ ঠিক হয়ে যাবে। হাজি আহমেদ মেহেদি হাসান লিখেছে ভালোবাসার নীল আকাশ, সৌদি আরব থেকে লিখেছে লোকমান হাকিম। হেলাল খান লিখেছে আমাদেরকে ভালোবাসি তোমায়। কামরুল হাসান, আরিফ খান, হ্যাঁ কুয়াশা এফএম 89.2 না, কুয়াশা FM 8920@gmail.com এই ঠিকানায় আমাদেরকে আপনারা কাহিনী পাঠাতে পারেন এবং অবশ্যই কাহিনী অনেকে কিন্তু লিখেছেন, আমরা যোগাযোগগুলো বলছি না, আমরা যোগাযোগ করে কাহিনীগুলো সংগ্রহ করে তারপরে আমরা সম্প্রচার করব। লিখেছে হাসান, লিখেছে রাসেল মন্ডল লিও। আর যে বন্ধুরা আজকে মধ্যের বিরতি না পেয়ে খুব খুশি হয়েছেন, আর অনেকে আবার চাইছিলেন আমরা যেন গল্পটা রিপিট করি, তো গল্পটা আমরা এই কারণে রিপিট করব না, কারণ গল্পটা কিন্তু যারা একটু মিস করে যান বা মিস করে গেছেন তারা কিন্তু আগামীকাল কুয়াশা ডাউনলোড করে আপনারা কিন্তু শুনতে পারবেন আমাদের আর্কাইভ থেকে, যেহেতু পরবর্তীতে শোনার সুযোগ আছে তাই আমরা রিপিট করি না, কারণ অনেকে খুবই বিরক্ত হন। আর এটার পক্ষে জনমত বেশি যে আমরা যেন বিরতি না দিই। প্রথমে বলেছিলাম যে কে কোনটা চায় আমরা খেয়াল করে দেখবো, আমরা ফিডব্যাক যেভাবে পাবো সেভাবে আমরা এগিয়ে যাব কাহিনী নিয়ে। যাই হোক, আর এদিকে আমাদের 8920-তে প্রচুর খুদে বার্তা লিখেছে আশরি উত্তরা থেকে, খুব মজা পেয়েছে। তারপরে রুবেল লিখেছে বগুড়া থেকে অনেক ভয় লাগছে, বাইরে যেতে পারছি না। শহীদ লিখেছে নারায়ণগঞ্জ থেকে, ভৌতিক বিষয় তার ভয় নেই তবে আগ্রহ অনেক, গল্পের শেষটা বিশ্বাস করে এবং তার মত হচ্ছে সব ভূতের পেছনেই শফিকের মতো কিছু মানুষজন থাকে। আসলে ভূতটাকে ভূত বা ভূতের ভয়টাকে কাজে লাগিয়ে অনেকে তাদের অনেক খারাপ কোনো কিছু থাকলে মনের মধ্যে সেটা চরিতার্থ করতে পারে বা সেটাকে কাজে লাগিয়ে তাদের উদ্দেশ্যটা হাসিল করে ফেলে। আসমা লিখেছে মনসুরাবাদ থেকে, এর আগে কুয়াশা শোনেনি, ছোট বোন শিউলির কাছ থেকে কুয়াশার গল্প শুনেছে, এখন ভয়ে তার ঘুম আসছে না, কি করব জানতে চাই আমাদের কাছে। আমার মতন টেবিল ল্যাম্প জ্বালিয়ে তারপর ঘুমাবার চেষ্টা করো। আমি যেরকম সোমবার রাতে ঘুমোতে পারি না, টেবিল ল্যাম্পে কাজ না হলে মাথার মধ্যে ঘুরতে থাকে। আজকে লায়লা এবং শফিক আমার মাথার মধ্যে ঘুরতে থাকবে, বিশেষ করে ওই বুয়াটা যে ভয়ানক ভাবে ভয় দেখাচ্ছিল লায়লাকে। বুয়া অসাধারণ ভাবে বলেছে, মানে আমার তো গা শিউরে উঠছিল। রুমেল লিখেছে গুলশান 2 থেকে, আজকের আয়োজন জোস, ভয় লাগছে, ভয়ের মধ্যেই তো ভূতের মজা থাকে। আসলে শেষ পর্যন্ত একটা ভূত ছিল কিনা সেটা আমরা কিন্তু কেউ জানি না, সেখানেও কিন্তু একটা রহস্য রয়ে গেছে। কুয়াশা কিন্তু কাটেনি আসলে পুরোপুরি আজকে। বাদশাহ রাঙামাটি থেকে বলছে শুনে ভালো লাগলো, আবার খুব দুঃখ লাগে, চোখের পানি ধরে রাখতে পারলো না শেষ পর্যন্ত। রফিক লিখেছে ব্রাহ্মণবাড়িয়া থেকে, শারমিন আপু আপনার পিছনে বৃদ্ধ লোকটি দাঁড়িয়ে আছে, একটু পিছনে ফিরে দেখো। আমি পিছনে ফিরছি না, সুতরাং দাঁড়িয়ে থাকলে কোনো লাভ নেই। সেটাই, আমরা এখন উট পাখি। শরৎ চাংমা চিটাগাং থেকে বলছে আজকে প্রথম কুয়াশা শুনছে, আর গল্পগুলো কি সত্যি কিনা। কিছু কিছু গল্প সত্যি কাহিনী থেকে নিয়ে, কিছু কিছু গল্প একেবারেই সত্যি একদম। আমরা কিছু কিছু হত্যাকাণ্ডের গল্প, আমরা যেগুলো গল্প মানে কি কাহিনী আমরা যেগুলো তুলে ধরেছি সেটা তো আপনারা শুনেইছেন, এবং কিছু কিছু কাহিনী আমরা মানুষের কাছে সত্য কাহিনী থেকে শুনে সেখান থেকে নিয়ে আমরা তৈরি করেছি। আর শফিক আসলে কি বুড়োটাকে দেখতো কিনা, ইয়াসিন ইসলামপুর থেকে বেশ আশঙ্কায় আছে।
আশঙ্কায় আমিও আছি, আসলে কি দেখতো কি দেখতো না, এই প্রশ্নটা তো আমিও করলাম। আমি নিজেও জানি না সে আসলে কি দেখতে পেত কি পেত না, কারণ সব প্রশ্নের উত্তর না দিয়ে শফিকও কিন্তু শেষ পর্যন্ত চলেই গেছে। আর গল্পের মধ্যে অনেক ভয় পেয়েছিল বাদল লিখেছে গাউসিয়া থেকে, শেষে ভয়টা কেটে গিয়েছে। সাইফ খিলগাঁও থেকে লিখেছে কুয়াশা কিন্তু একটা সময় কেটেই যায়, সেই জন্য এটার নাম কুয়াশা। লায়লার এই করুণ মৃত্যুতে ভীষণ শোকাহত, আর এত সুন্দর একটা কাহিনীর জন্য শারমিনকে ধন্যবাদ জানিয়েছে যাত্রাবাড়ি। আমি আমার সব লিসনারদেরকে আন্তরিকভাবে বলতে চাই একটা কথা, যেটা আমাদের পঞ্চম পর্ব, আজকে 5th এপিসোড। আমি এতটা রেসপন্স আশা করিনি। ফার্স্ট অফ অল আমি ভেবেছিলাম কিছুটা সময় হয়তো লাগবে, আশা করছি আগামীতে আরো রেসপন্স পাবো। এবং আমি একটা কথা বলতে চাচ্ছি যে অনেকে কাহিনী পাঠাবেন বলেছেন, প্লিজ আপনারা যদি সত্যিই চান কিছু কাহিনী আমাদের জানাতে, আমরা আসলেই জানতে আগ্রহী এবং আমরা সম্প্রচার করতে আগ্রহী, আপনারা অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। প্রতি আরেকবার প্লিজ একটু ইমেল অ্যাড্রেসটা বলে দেন। ইমেল অ্যাড্রেস হচ্ছে অ্যাজ সুন অ্যাজ পসিবল, যত তাড়াতাড়ি আপনারা পাঠাবেন তত তাড়াতাড়ি আমরা সম্প্রচার করব। কুয়াশা FM 8920, KUSHA কুয়াশা FM 8920@gmail.com, এই হচ্ছে আমাদেরকে ইমেইলের মাধ্যমে লেখার ঠিকানা। আর যারা হাতে লিখে কিংবা হার্ড কপি পৌঁছাতে চান আমাদের কাছে, তারা লিখতে পারেন ABC রেডিও FM 89.2, 99 কাজী নজরুল ইসলাম এভিনিউ, ঢাকা ট্রেড সেন্টার, 3য় তলা, কারওয়ান বাজার, ঢাকা। আর প্রত্যেকে একটা কথা বলছি, ইমেলের মাধ্যমে পাঠান আর পোস্ট করে পাঠান বা নিজে হাতেই দিয়ে যান না কেন, অবশ্যই আপনাদের কন্ট্যাক্ট নাম্বার, অর্থাৎ আপনার মোবাইল নাম্বার বা টেলিফোন লাইন নাম্বারটা অবশ্যই লিখে দেবেন নাম সহ। আর সেই সঙ্গে যদি কোনো সত্যি ঘটনা আপনারা পাঠান তাহলে অবশ্যই উপযুক্ত প্রমাণ সহ পাঠাবেন। হ্যাঁ, উপযুক্ত প্রমাণ সহ, সাক্ষী বা আপনারা দেখেছেন আমরা কিভাবে আয়োজনটা করি, তো সেগুলো লাগবে, সে কন্ট্যাক্টগুলোর সঙ্গে পাঠাবেন। আচ্ছা, মুন্না বনানী থেকে একটা অ্যাজাম্পশন বা গেস পাঠিয়েছে, সেটা হচ্ছে এমনও তো হতে পারে যে সেই বুড়োটাই শফিককে এসে সব সত্যি বলে দিবে, হুমকি দেয় এবং এতেই শফিক ভয় পেয়ে। এটাও হতে পারে, এমনও হতে পারে হয়তো সেই বুড়োটাই হয়তো বা একটা কিছু ছিল, বুড়োটা ভূত ছিল কি না ছিল আমি জানি না, হয়তো বুড়োটা লায়লাকেও খুন করেছে, শফিককেও খুন করেছে, সেরকমও একজন আমাকে লিখে পাঠিয়েছিল। হতে পারে, হতে পারে, সবই হতে পারে, আজকেরটা হতে পারে। হতে পারে। আর আমাদের সঙ্গে এই মুহূর্তে অনেকগুলো বন্ধু, নয়ন বসুন্ধরা থেকে লিখেছে, ইমদাদ হোসেন, অনিক ঢাকা থেকে, রিচার্ড গুলশান থেকে, পলাশ কালীগঞ্জ থেকে। আমার মানে এদের সবার নামগুলো কথাই একরকম, ভয় লাগছে, ভালো লাগছে। ধন্যবাদ এবিসি রেডিওকে জানিয়েছে। মোহাম্মদ শাহপরান সাইফ লিখেছে কুমিল্লা থেকে, রিয়ন ইমন লিখেছে খিলগাঁও থেকে, আব্বাসুদ্দিন শরীয়তপুর থেকে, শাওন রফিক লিখেছে সারিয়াকান্দি বগুড়া থেকে, সামি স্বর্ণা এবং সাবিহা লিখেছে মুন্সিগঞ্জ থেকে, ব্রাহ্মণবাড়িয়া থেকে, জিলানি প্রাণ শ্রীপুর গাজীপুর থেকে, সুব্রত আছে আমাদের সঙ্গে সীতাকুণ্ড থেকে। শারমিন, আমাদের চট্টগ্রাম এবং কক্সবাজার, বৃহত্তর চট্টগ্রাম এবং কক্সবাজার এলাকার অনেক বন্ধু আজকে আমাদেরকে শুনেছে এবং তাদেরকে আমি আন্তরিকভাবে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি, ভালোবাসা জানাচ্ছি সঙ্গে থাকবার জন্য, এবং অনুরোধ করছি আগামী পর্বগুলোতে যাতে তারা সঙ্গে থাকে। হ্যাঁ, আর জুবাই লিখেছে রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্ট থেকে, জয় চট্টগ্রাম থেকে, মিথুন লিখেছে মেহেদি হাসান ব্রাহ্মণবাড়িয়া থেকে, আরমান লিখেছে চট্টগ্রাম থেকে, যাত্রাবাড়ি থেকে সাব্বির, কুমিল্লা থেকে সাদেক, তন্ময় মালিবাগ থেকে, আলভি মৌরি লিখেছে, মামুন কুমিল্লা থেকে, মুমুর কুমিল্লা থেকে, হৃদয় যাত্রাবাড়ি থেকে, মালয়েশিয়া থেকে লিখেছে ফেরদৌস আলম সুমন, তৌসিফ এবং বৃতি আছে আমাদের সঙ্গে, ইমরান লিখেছে চাঁদপুরের প্রফেসর পাড়া থেকে, খান আব্দুল চট্টগ্রাম থেকে, তারপরে মামুন, রাশেদ, আনিসা, মাহবুব, শারমিন লিখেছে আমাদের কক্সবাজার থেকে, নূপুর, হৃদয়, রাতুল, 3 জন লিখেছে আমাদেরকে একসাথে, ইমরান হাজীগঞ্জ থেকে, আরিফ শহীদ আছে কক্সবাজার থেকে, সুজন আছে ব্রাহ্মণবাড়িয়া থেকে, সাইফ নাসিরনগর থেকে, চট্টগ্রামের বন্ধু লিমন, নরসিংদী থেকে হাসান ভুইয়া, আব্দুস সবুর, নাইম লিখেছে দোহার থেকে, আসিফ মতিঝিল থেকে, আসিফের সঙ্গে আমরা যোগাযোগ করব কাহিনীর জন্য অবশ্যই। রায়হান লিখেছে নরসিংদী থেকে, জামান আছে রামপুরা থেকে, আরিফ, বিজয় এবং দুর্জয় ঢাকা ক্যান্টনমেন্ট থেকে, অনিন্দ মিরপুর থেকে, লিজা পিয়া 2 জন, ফারিয়া নারায়ণগঞ্জ থেকে, ইরফান চিরাং থেকে, মিম লিখেছে খাগড়াছড়ি থেকে, সীতাকুণ্ড থেকে ফিরোজ, নারায়ণগঞ্জ থেকে তন্ময়, আলী আকবর নওশিন লিখেছে ধানমন্ডি 19 থেকে, বেশ ভয় পাচ্ছিল জানিয়েছে, সঞ্জানা লিখেছে আমাদেরকে শরৎ চাংমা চিরাং থেকে, শারমিন আরো অনেক বন্ধু, তারপরে এলিজা চকবাজারের বন্ধু, 8 বন্ধু মিলে একসাথে আমাদেরকে শুনেছে, তারপরে রাশেদ চট্টগ্রাম থেকে বলছে ওহ কি চমৎকার ইমোশন,
আর রেখা বলছে আজকে ঘুমাতে না পারলে আমাদের দোষ। মোহাম্মদ আলম লিখেছে সাতকানিয়া থেকে একটা ফ্যাক্টরিতে, হ্যাঁ চিরাঙ্গা সাতকানিয়া থেকে একটা ফ্যাক্টরিতে একা, একদম একা এবং ভয় করছে, এখন কি করবে? ঘুমিয়ে থাকুন, আর কিছু করার নেই, ঘুমাবার চেষ্টা করুন। যদি ফ্যাক্টরিতে ডিউটি থাকে তাহলে রাত জেগে না ঘুমিয়ে ভয় পেয়ে কাটাতে হবে, কিছু করার নেই। এই আজকে আমাদের ইয়ে ছিল। আর দেশের বাইরে থেকে কোনো বন্ধু শুনছে কি আজকে আমাদেরকে? দেশের বাইরে থেকে প্রচুর বন্ধু, আমাদের নিয়মিত বন্ধু লিখেছে দুবাই থেকে সান আরশাদ, মালয়েশিয়া থেকে ফেরদৌস আলম সুমন বলেছে, মালয়েশিয়া থেকে সান আরশাদ বলেছে স্যাড স্টোরি শুনে মনটা অন্যরকম হয়ে গেল। তারপর ফ্রিক্সবার্গ থেকে চঞ্চল লিখেছিল আমাদের কাছে নেটওয়ার্কের সমস্যার জন্য খুব ভালো মতো শুনতে পারছে না। আমাদের সঙ্গে আছে আপার বাড়ি থেকে দুলাভাই। আমি মিস করি নাই, খুব ভালো হচ্ছে। শুনুন আজ বাসায় যাওয়ার সময় বাম দিক দিয়ে পেছনে তাকাবেন না, সাবধান। আমি বাম দিকেও পেছনে তাকাবো না, ডান দিক দিয়েও পেছনে তাকাবো না, উল্টেও তাকানোর চেষ্টা করবো না আমরা। আর যাই হোক, নভেল বলছে উত্তরা থেকে আজকে খুদে বার্তা দেবে না এরকম ভেবেছিল, পুরোটা শুনবে কিন্তু ঘটনা শুনে মেসেজ দিতে বাধ্য হয়েছে। অনেক সুন্দর একটা গল্প, লজিক্যাল একটা গল্প, ধন্যবাদ। এবং কুয়াশা ইজ দ্য বেস্ট। আমি সবচেয়ে বেশি ধন্যবাদ জানাতে চাই পুরো কুয়াশা টিমকে, যাদেরকে ছাড়া কোনোভাবেই এই আয়োজন আমার পক্ষে করা সম্ভব হতো না, এবং এবিসি রেডিওর কর্তৃপক্ষকে আমি ধন্যবাদ জানাতে চাচ্ছি। এবং আমার মনে হয় আজকে আমরা বিদায় নিয়ে নিই। এই ভয়ের রেশটা থাকুক, কুয়াশা থাকুক, আজকে থাকুক না, আজকে সারা রাত কুয়াশা, কালকে সকালে ভোর হবে, তখন কুয়াশা কেটে যাবে, তখন মনেও পড়বে না আজকে রাতে কি হয়েছিল। তবে হ্যাঁ, আগামী সোমবার কিন্তু আবারও আসছি কুয়াশা নিয়ে, আমি এবং ব্রতী। সে পর্যন্ত এবিসির সঙ্গেই থাকবেন। আর আমার সঙ্গে আবারও কথা হচ্ছে পরশুদিন, অর্থাৎ বুধবার দুপুর 3টার খবরের পর লা ক্লাসিকে। শুভরাত্রি। শুভরাত্রি। This track was downloaded from FusionBD.com.